আসসালামু আলাইকুম। তোমাদের জন্য ক খ সাজেশন ক্লাস নিয়ে চলে আসছি। তোমাদের সাথে বিভিন্ন সিরিজ চলতেছে আমার, যেটাকে আমি বলতেছি ফাইনাল শর্ট সিরিজ। ফাইনাল শর্ট সিরিজে ক খ সাজেশন একটা সিরিজ আসবে। এর ভিতরে আমি তোমাকে গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত, সমস্ত চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ক খ সাজেশন ক্লাস দিয়ে দিব। এই ক্লাসগুলো তুমি এখন করে ক খ এর ওপর প্রস্তুতি গুছিয়ে নিতে পারবা। ফাইনালি পরীক্ষার আগে তুমি এগুলো আবার দেখে যেতে পারবা। তখন হচ্ছে যে এখন দেখা থাকলে তখন জাস্ট এক নজরে 1.5 বা 1.25 স্পিডে দেখে চলে গেলেই তুমি হচ্ছে পরীক্ষার হলে যে পারবা। আবার এগুলার জন্য আমি তোমাকে হচ্ছে এই যে ক্লাসে স্লাইড আছে, স্লাইড দিয়ে দিব। স্লাইডের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। তুমি শুধু স্লাইড দেখে গেলেও তুমি হচ্ছে যে পরীক্ষার হলে সব কিছু পারবা। ওকে, তো এই ক্লাসগুলো খুবই গোছানো এবং গুরুত্বপূর্ণ হবে। এই ক্লাসে আমি তোমাকে জাস্ট ভেঙে প্রত্যেকটা প্রশ্নের বেসিক বুঝিয়ে দিব। ক্লাসের ডিউরেশন মোটামুটি চেষ্টা করব কম্প্যাক্ট রাখার, যাতে তুমি কম সময়ে ভালো একটা রিভিশন দিতে পারো, পড়াশোনা দিতে পারো এবং তুমি বুঝতে পারো কোন কোশ্চেনগুলো তোমার লাগবে, কোনগুলা তোমার লাগবে না, কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে পরীক্ষার হলে লেখার অ্যাপ্রোচ কী হবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য ফুল মার্ক পাওয়ার জন্য, সেটাও দেখাই দিব। সো তুমি কি করবা, এই ক্লাসটা করবা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং পাশাপাশি তোমার অন্তত তিনটা বন্ধুকে শেয়ার করবা। তোমাদের জন্য আমি অনেক ডেডিকেশন নিয়ে এই ক্লাসগুলা প্রস্তুত করতেছি। এগুলা আমাকে টাইপ করা লাগে, সাজানো লাগে, স্লাইড তৈরি করে তারপরে ক্লাস রেকর্ড করে আপলোড দেওয়া লাগে। সো তুমি জাস্ট আমার জন্য এইটুকু করবা। টোটাল ক্লাসটা করার পরে তুমি তোমার তিনটা বন্ধুকে একটু শেয়ার করবা, কেমন? সো চলো আমরা দেরি না করে শুরু করি। তোমাদের সাথে আমি আছি হচ্ছে মিল্টন খন্দকার ভাইয়া। আমি বর্তমানে বুটেক্সে পড়াশোনা করতেছি। সো যারা যারা আমার প্রথম ক্লাস করতেছো, তোমরা চাইলে আমার ফাইনাল শর্ট সিরিজের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ওয়ান শর্ট বেসিক সিকিউএমসিকের ক্লাসগুলোও করতে পারো। ভালো লাগবে আশা করি। সো চলো আমরা প্রথমেই আসি। প্রথমেই দেখো আমাদের একটা খুব কমন কোশ্চেন যেটা প্রত্যেকবার আসে, বলছে পরমাণুর মূল কণিকা কোনটি? তো মাথায় রাখতে হবে পরমাণুর মূল কণিকা কিন্তু দুই প্রকার, একটা স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তো পরমাণুর মূল কণিকা বলতে আসলে স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা দুইটাকেই বোঝায়। বাট যখন তোমার প্রশ্ন করবে পরমাণুর মূল কণিকা কয়টি, তখন তুমি শুধুমাত্র স্থায়ী মূল কণিকার দিকেই যাবা। আবার তুমি চাইলে ডিটেলও লিখতে পারো। পরমাণুর মূল কণিকা তিনটি এবং সেগুলো কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, এই তিনটা মেইনলি স্থায়ী মূল কণিকা তিনটাকেই আমরা পরমাণুর মূল কণিকা হিসেবে বিবেচনা করি। বাট আমরা ভেঙে এভাবেও লিখতে পারি পরমাণুর মূল কণিকা দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, তিন প্রকার, মেইনলি তিন প্রকার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, এবং তিনটাই লিখতে পারি। তো অত কিছু না লিখে শুধুমাত্র এইটুকু লিখলেই তুমি 1 মার্ক পেয়ে যাবা। সো এইটা একটা মুখস্থ করার মতো ইনফরমেশন যেটা ক নম্বরে আসবে তোমার। ওকে, পরের কোশ্চেন আসো। আলফা কণা কি? এখন আমরা জানি আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসে দুইটা প্রোটন এবং ভর থাকে 4। আর হিলিয়াম নিউক্লিয়াসে যেই ইলেকট্রনগুলো থাকে সেই দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিলে সে আলফা কণা হয়ে যায়। তো এইটা হচ্ছে আমার আলফা কণা, যে আলফা কণাতে প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4 এবং সে তার দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিছে। তাহলে এখন বলছে দেখো দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নী আলফা কণা। তো এই যে হিলিয়াম আয়নটাকে আমরা দেখতেছি, এটা কি ধরনের আয়ন বলো তো? দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়ন না? তো এই যে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়ন, এইটাকেই আমরা বলতেছি হচ্ছে আলফা কণা। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আলফা কণা কারা? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক চার্জযুক্ত, দুই চার্জযুক্ত। দ্বিধনাত্মক কেন? কারণ দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে তাই। দ্বিধনাত্মক চার্জযুক্ত আলফা কণাই হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখো এটা কিন্তু অনেক বেশি বার আসছে বোর্ডে, খেয়াল করে দেখো। এই যে এতবার আসছে, সো এতবার যখন আসছে তুমি যদি ভালো করে না পড়ে রাখো এইটা, তাহলে কিন্তু তোমার হবে না। এবারও চলে আসবে ক নম্বরে 1 মার্কের কোশ্চেন। পরে বলছে দেখো আইসোটোপ কি? আইসোটোপ যখনই শেষে প থাকবে, প থেকে আমরা বুঝবো এইটা হচ্ছে প্রোটন বুঝাচ্ছে। তো দেখো যখনই প থাকবে তখন আমরা মাথায় রাখবো প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা কি? সমান। তাহলে আমরা এখানে আইসোটোপ বলতে বুঝবো যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান। আমি কি বুঝবো? যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা, হ্যাঁ, নিউট্রন সংখ্যা, তারপরে ভর সংখ্যা, এগুলা কি? এগুলো হচ্ছে ভিন্ন।
যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কি হবে? সমান হবে। দেখো বলছে একই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলি। আইসোটোপের প থেকে প্রোটন মাথায় রাখবো, প থেকে প্রোটন, এইটা হলে আমরা আরো 1 মার্কের একটা কোশ্চেন শিখে ফেললাম। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে আইসোটোন বা আইসোটোন কথাটার মানে কি? আইসোটোন, আইসোটোন দৈন্তন্যতে আমরা মাথায় রাখবো, দৈন্তন্যতে হচ্ছে নিউট্রন। তার মানে এখন আমাদের নিউট্রন সংখ্যা সমান হবে। তো আমরা যদি নিউট্রনকে n দিয়ে প্রকাশ করি, নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, তার মানে প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, আবার ভরও ভিন্ন। তাহলে যে সমস্ত মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলি। তাদেরকে আমরা কি বলি? পরস্পরের আইসোটোন। তাহলে আইসোটোন যদি আমাদের বুঝতে হয়, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান, প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি পরস্পরের আইসোটোন। তাহলে আইসোটোনের এটাও আমরা মুখস্থ রাখবো, এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরে আসো, পরে বলছে আইসোবার কাকে বলে? আইসোবার র থেকে মনে রাখবা ভর, র থেকে মনে রাখবা ভর, র আর ভর, ভরের র আর আইসোবারের র। তাহলে এই র থেকে ভর, ভর কি হবে? ভর হবে সমান। তাহলে যে সমস্ত মৌলের ভর সংখ্যা, ভর সংখ্যার ইংলিশ হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা সমান, তাহলে এখন ভিন্ন হবে কে? প্রোটন এবং নিউট্রন হবে কি আমাদের ভিন্ন। তাহলে আমরা উল্লেখ করার সময় খেয়াল করো, প্রোটন, নিউট্রন, ভর তিনটার পরিস্থিতিই উল্লেখ করব। যদি প্রোটন সমান হয় তাহলে আইসোটপ, যদি নিউট্রন সমান হয় তাহলে আইসোটোন, যদি ভর সমান হয় তাহলে আইসোবার। যেটা সমান সেটা উল্লেখ করব, যেগুলো অসমান ভিন্ন ভিন্ন সেগুলো উল্লেখ করব, উল্লেখ করে দিব। তাহলে আমি সংজ্ঞাটাকে একদম কমপ্লিট হবে, সংজ্ঞাটাকে আমি কমপ্লিট করে লিখবো এবং আমি ফুল মার্ক পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার আইসোবার। আইসোবার কাকে বলে যদি এটা জিজ্ঞেস করে তাহলে আমরা এইটা দাগাবো। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো, এবার আসো আমরা যদি খেয়াল করি, পরে বলছে কোয়ান্টাম সংখ্যা কি? প্রশ্ন দেখো, কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কতবার আসছে, এটা যদি খেয়াল করে দেখো এতবার আসছে। সো কোয়ান্টাম সংখ্যা কি? এইটা তোমার বারও চলে আসবে, এইটার একটা বৃহৎ সম্ভাবনা আছে। আমি 3 স্টার দিয়ে দিলাম। খেয়াল করে দেখো, কোয়ান্টাম সংখ্যা মেইনলি একটি ইলেকট্রনের বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্যবহার করা হয়। তো ধরো তুমি একটা হাইড্রোজেন পরমাণু নিছো, এই হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আছে, পাশাপাশি একটা ইলেকট্রন আছে, তাই না? এই হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন আছে। এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনের বৈশিষ্ট্য, এই একটা ইলেকট্রনের বৈশিষ্ট্য প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি? কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। এখন কি ধরনের বৈশিষ্ট্য ভালো করে খেয়াল করবা। বলছে কি যে কোনো একটি ইলেকট্রনের, কোনো একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে, কোন একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে, মানে ধরো হাইড্রোজেন পরমাণু, তার বাইরে একটা অরবিটাল আছে, সেই অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাহলে এটা কি প্রথম অরবিটালে আছে? প্রথম অরবিটালে আছে। তাহলে কোন একটি অরবিটাল, কোন একটি ইলেকট্রন, ইলেকট্রন কোন অরবিটালে আছে, কোন অরবিটালে আছে সেইটা বোঝার জন্য। তারপরে বলছে অরবিটালটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, মানে এই যে অরবিটাল, মানে প্রথম কথা কোন অরবিটাল, তারপরে কি অরবিটালের আকৃতি। তাহলে প্রথম কথা কোন অরবিটাল, কোন অরবিটাল, হ্যাঁ। তারপরে দেখো যেহেতু বলছে বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এটা বলতে বোঝায় আকৃতি, তাই না? আকৃতি, কিসের আকৃতি? এই অরবিটালের আকৃতি। প্রথম কথা কোন অরবিটাল, দ্বিতীয় কথা আকৃতি, কিসের আকৃতি? অরবিটালের আকৃতি, তাই না? অরবিটালের আকৃতি, অরবিটালের আকৃতি। 3 নাম্বার কথা, ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে ঘড়ির কাঁটার ন্যায় ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে এই ইলেকট্রনটাই নিজ অক্ষের চারিদিকে, ইলেকট্রনটাই, এটা ধরো ইলেকট্রন, এর নিজ অক্ষের চারিদিকে কোন দিকে ঘুরবে? সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে? তাহলে নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন দিক, ঘূর্ণন দিক ভালো করে খেয়াল করো। তাহলে পরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন দিক, ঘূর্ণন দিক প্রকাশ করার জন্য আমরা এই হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখবো যে নিজ অক্ষের চারিদিকে তোমার ঘূর্ণনের দিক, ঠিক আছে? তাহলে আমি যেটা করি আমি মেইনলি এই 3টা পয়েন্ট মনে রাখি, হ্যাঁ, এই 3টা পয়েন্ট মনে রাখি। বলছে কোন অরবিটাল,
তাহলে একটা ইলেকট্রন কোন অরবিটালে আছে, সেই অরবিটালের আকৃতি কেমন এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক, এই তিনটা জিনিস প্রকাশ করতে আমরা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। এখন আমরা যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই তাহলে বইয়ের ভাষায় মুখস্থ করব। এটা হচ্ছে আমার নিজের মনে রাখার ভাষা। এখন বইয়ের ভাষা কি হবে, কোনো একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে, সেই অরবিটাল বৃত্তাকার নাকি উপবৃত্তাকার মানে অরবিটালের আকৃতি, এবং ইলেকট্রনটি অক্ষের চারিদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তা প্রকাশ করার জন্য যেই সংখ্যাকে ব্যবহার করা হয় তাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। যেই সংখ্যাকে ব্যবহার করা হয় তাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে আমাদের মেইন ব্যাপারটা একটু খেয়াল করো। মেইন ব্যাপারটা হচ্ছে এখানে কোন অরবিটাল, এইটা হচ্ছে মেইন ওয়ার্ড। তারপরে হচ্ছে বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এইটা হচ্ছে মেইন ওয়ার্ড। তারপরে হচ্ছে ঘড়ির কাঁটার ন্যায় নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা হচ্ছে মেইন ওয়ার্ড। এই তিনটা মেইন ওয়ার্ড ব্যবহার করতে যে কয়েকটি সংখ্যা ব্যবহার হয়, ঠিক আছে, যে কয়েকটি সংখ্যা তারাই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। এই ওয়ার্ডগুলোর দিকে একটু ভালো করে খেয়াল রাখবা। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু আগেও এই কিওয়ার্ডগুলা দেখাই দিছি। সো কিওয়ার্ড এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আচ্ছা, মনে থাকে যেন আমাদের। এবার আসো, বলছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এটা দেখো আমাদের একবার আসছে, বাট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা একটু মাথায় রাখবো যে কোন একটি ইলেকট্রন যে প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে তাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা মেইনলি আমাদের অরবিটাল প্রকাশ করে। কোন অরবিটালে ইলেকট্রন আছে, সেটা প্রকাশ করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝার জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, কোন একটি ইলেকট্রন যে প্রধান শক্তি স্তরে থেকে পরিভ্রমণ করে তাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। ঠিক আছে, মানে যে প্রধান শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। তাহলে এখানে আমাদের নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ, এই কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুইটা ওয়ার্ড ভালো করে মাথায় রাখলে এবং হচ্ছে তুমি যদি বুঝে যাও তাহলেই তুমি 1 মার্ক পেয়ে যাবা এবং তুমি একদম অ্যাকুরেট অ্যান্সার দিতে পারবে। এই দুইটা ওয়ার্ডই এখানে মেইন। পরে আসো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। দেখো, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তি স্তরের, খেয়াল করো, উপশক্তি স্তরের চৌম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক বিন্যাস। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এম এর মান ওই যে ভালো করে খেয়াল করলে দেখবা 0 থেকে +- L পর্যন্ত এটা আমরা পাই, তাই না। তো এই 0 থেকে +- L পর্যন্ত এটা দিয়ে আসলে আমরা উপশক্তি স্তরের চৌম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক দিকবিন্যাস, মানে ত্রিমাত্রিক দিকবিন্যাস মানে 3D যে স্ট্রাকচার, 3D স্ট্রাকচারে কে কোথায় আছে, কোন দিকে আছে, সেটা বোঝার জন্য আমরা এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায় সেটা মেইনলি প্রকাশ করে এই ওয়ার্ডটুকু কি এইটুকু মুখস্থ করবা যে উপশক্তি স্তরের চৌম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক দিকবিন্যাস। চৌম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক দিকবিন্যাস, এই কথাটুকু মুখস্থ করলে তোমার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এইটার ধারণা বা এটা কি সেটা তুমি ব্যাখ্যা করতে পারবা। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বুঝে। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে স্পিন কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে নেগেটিভ। সো স্পিন পজিটিভ, স্পিন নেগেটিভ, এই ব্যাপারটা এখানে চলে আসে। তো এখানে আমরা দেখো বলতেছি কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে নিজ অক্ষের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী। তাহলে এখানে আমাদের নিজ অক্ষের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যা, এবার এইটুকু তো লেখা মাস্ট লাগবেই, নিজ অক্ষের চারিদিকে, এই কথাটাও গুরুত্বপূর্ণ কারণ এই কথাটার উপর ডিপেন্ড করে তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে, সো ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী এটা হচ্ছে মেইন ওয়ার্ড, বাট তার আগে নিজ অক্ষের চারিদিকে এই কথাটা তোমাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটা ওয়ার্ডের দিকে একটু ভালো করে খেয়াল রাখবা। ওকে, তাহলে আমরা দেখলাম স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। পরে আসো, পরে বলছে অরবিট জিনিসটা কি। দেখো আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে অরবিট, আরেকটা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, একটা হচ্ছে অরবিট আর একটা হচ্ছে অরবিটাল। এবার ভালো করে একটু একটা জিনিস বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটা জিনিস একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, কি বোঝার চেষ্টা করব। দেখো আমি যদি তোমাকে এরকম বলি যে এইটা একটা বৃত্ত, তো এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে, ধরো এটা একটা নিউক্লিয়াসের বাইরে এটা হচ্ছে একটা অরবিট। ঠিক আছে, এবার আমি বললাম ঠিক আছে, এই যে অরবিটটা দেখলা এর বাইরে
এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় অরবিট। এটা কি এক একটা ময়ের মতো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অরবিট। কি বলতো, এটা দ্বিতীয় অরবিট। সো এটা হচ্ছে প্রথম অরবিট, এটা হচ্ছে প্রথম অরবিট, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, আর এটা কি, এটা হচ্ছে সেকেন্ড অরবিট। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে অরবিট, এই অরবিটটা হচ্ছে ইলেকট্রন চলার পথ। ইলেকট্রন চলার পথ, অরবিট কিন্তু অনেক বড়, মইয়ের মতো। দেখো মইয়ের মতো, মইতে কি হয়, মইতে এরকম থাকে না, মইতে এরকম থাকে, এটা একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি। তো তুমি যখন মইতে পা দাও, তখন তুমি কিন্তু এই জায়গায় পা দিতে পারো, এখানে পা দিতে পারো, মাঝখানের ফাঁকা জায়গাতে পা দিতে পারো না। তারপর এখানে পা দিতে পারো, এখানে পা দিতে পারো, এখানে পা দিতে পারো, মাঝখানে ফাঁকা জায়গাতে পা দিতে পারো না। তো মইটা কি, মইটা আসলে তোমার পা দিয়ে উপরে ওঠার পথ। সেম ভাবে এই অরবিটটা হচ্ছে তোমার চলার পথ। চলার পথ, অরবিটটা কি, চলার পথ। এখন দেখো তো, এই পথের তুলনায় ইলেকট্রন অনেক ছোট না? এই টোটাল মইয়ের তুলনায় তোমার পা অনেক ছোট। তাহলে সিম্পলি একটু চিন্তা করার চেষ্টা করো, যেই চলার পথে তোমার ইলেকট্রন চলবে, যেই চলার পথে তোমার ইলেকট্রন চলবে, এই চলার পথকে আমরা বলতেছি অরবিট। তাহলে অরবিট, অরবিট জিনিসটা কি, অরবিট জিনিসটা হচ্ছে চলার পথ। আবার বলি, অরবিট জিনিসটাকে আমি সিম্পলিফাইড ওয়েতে বলতেছি যাতে তোমার মনে থাকে, জিনিসটা বুঝবা। আমি সিম্পলিফাইড ওয়েতে বোঝাচ্ছি এবং বলতেছি যাতে তোমার মনে থাকে। এটা হচ্ছে চলার পথ। তাহলে যেই চলার পথে ইলেকট্রন জিনিসটা চলে, এই সম্পূর্ণ পথকে বলা হচ্ছে অরবিট। সম্পূর্ণ পথকে বলা হচ্ছে অরবিট। এবার দেখো পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে অরবিটাল। এবার এই অরবিটাল যেই পথে চলে, সব জায়গাতে তুমি কি চলো বলো তো, সব জায়গাতে তুমি কি চলো, বা ইলেকট্রনটা কি সব জায়গাতে যাবে? উত্তর হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এরকম, এই মইয়ের এই যে কার্নিশগুলো আছে না, এই যে কার্নিশগুলো আছে না, এই কার্নিশগুলো আছে, কার্নিশগুলো কি তুমি ব্যবহার করো? তুমি মই দিয়ে ছাদে ওঠার জন্য দেখবা তোমার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, তুমি সবসময় মাঝখান দিয়েই ওঠো, তুমি সবসময় মাঝখান দিয়েই ওঠো। তো দেখা যাচ্ছে কি, এই মই বেয়ে উপরে ওঠার জন্য যেই পথটা তুমি ব্যবহার করতেছো, এই পথের সব জায়গাগুলো তুমি ব্যবহার করো না, তুমি শুধুমাত্র মাঝখান দিয়ে উঠো। এই মাঝখান দিয়ে ওঠার সম্ভাবনা 90%, ধরে নাও 90%। সেম ক্ষেত্রে এই জায়গাতেও এমন কিছু জায়গা আছে, এই পথের ভিতরে আবার এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এই পথের ভিতরে আবার এমন কিছু জায়গা আছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। সো সেই জায়গাগুলা হইতে পারে তোমার হচ্ছে 3D স্ট্রাকচারের, হইতে পারে গোলাকৃতির, হইতে পারে ডাবল ডাম্বেল আকৃতির, বা হইতে পারে অন্য কোনো জটিল আকৃতির। তো সেই যে স্পেসিফিক জায়গা, যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ওইটা হচ্ছে আমার অরবিটাল। তো অরবিটাল মানে হচ্ছে স্পেসিফিক জায়গা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, 90 থেকে 95%। আর চলার সম্পূর্ণ পথকে আমরা বলতেছি অরবিট। তাহলে অরবিট হচ্ছে সম্পূর্ণ পথ, আর অরবিটাল হচ্ছে স্পেসিফিক ভাবে যেই জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা এখন সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করি। ওকে, আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। সংজ্ঞাটার দিকে এবার একটু জাস্ট সিম্পলি খেয়াল করো, সিম্পলি খেয়াল করলে বুঝতে পারবা, সিম্পলি খেয়াল করলে বুঝতে পারবা, নিউক্লিয়াসের চারিদিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। তাহলে কথাটা কি, সুনির্দিষ্ট, ওরে বাপরে এত বড় করে রাখছি, দেখো ইলেকট্রনকে সুনির্দিষ্ট যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, হ্যাঁ, সুনির্দিষ্ট বৃত্তাকার যে কক্ষপথে আবর্তন করে, সেই সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ বা চলার যে সম্পূর্ণ পথ, এই সম্পূর্ণ পথকে বলা হচ্ছে আমার অরবিট। তাহলে এই সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথকে আমি আবার একটা নতুন ওয়ার্ড দিলাম, এটা হচ্ছে সম্পূর্ণ পথ। সম্পূর্ণ পথ, সম্পূর্ণ পথটাই হচ্ছে অরবিট, ঠিক আছে? আর যে সম্পূর্ণ পথটা নিতেছো, এই সম্পূর্ণ পথের ভিতরে বলছে দেখো, নিউক্লিয়াসের চারিদিকে যেই অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা, যেই অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, অর্থাৎ ওই সম্পূর্ণ পথের ভিতরে আবার যেই জায়গাগুলোতে পাওয়ার সম্ভাবনা বেশি, 90 থেকে 95%, ওই পথগুলা, ওই 90 থেকে 95% জায়গা হচ্ছে অরবিটাল। তাহলে ভালো করে খেয়াল করবা, একটা হচ্ছে অরবিট, অরবিট মানে সম্পূর্ণ জায়গা, অরবিট মানে সম্পূর্ণ জায়গা, অরবিট মানে কি, ফুল জায়গা। আর অরবিটাল মানে কি, অরবিটাল হচ্ছে এই ফুল জায়গার ভিতরে আবার স্পেসিফিক, স্পেসিফিক জায়গা, ঠিক আছে? তাহলে এটা ফুল আর এটা হচ্ছে স্পেসিফিক, এই দুইটা সংজ্ঞা সবচেয়ে বেশি আসে। উপরে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই যে কতবার আসছে, খেয়াল করে দেখো, ওই যে উপরে কয়েকবার আসছে। সো এই দুইটা সংজ্ঞা একটু ভালো করে পড়বা। ওকে, তো আশা করি এই ব্যাপারটা মাথায় ঢুকছে, মাথায় ঢুকাই নিতে পারছো, এটা ঢোকানো খুব গুরুত্বপূর্ণ। ওকে, পরে আসো,
পরে বলছে যে আউটবাউ নীতি কি, আউটবাউ নীতি কি এটা সংজ্ঞা দিতে হবে। তো মাথায় রাখবো আউটবাউ নীতি মানে হচ্ছে, আউটবাউ নীতির ইংলিশকে বলে হচ্ছে বিল্ডিং আপ রুল। তো তুমি প্রথমেই লিখবা আউটবাউ নীতিকে বিল্ডিং আপ রুল বলে, বিল্ডিং আপ রুল বলে। আউটবাউ নীতি অনুসারে ভালো করে খেয়াল করো, পরমাণুতে বিন্যাস বিদ্যমান ইলেকট্রনগুলা প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে বা সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলা পূর্ণ করবে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রবেশ করবে। ব্যাপারটা কি খেয়াল করো, আমরা 1s 2s 2p 3s 3p 3d 4s এই অরবিটালগুলা নিলাম। এই অরবিটালগুলার শক্তি হিসাব করে n প্লাস l এর রুল অনুসারে, যেটাকে আমরা আউটবাউ নীতি বলতেছি, যেখানে এইটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান। তো n প্লাস l এর মান যত কম শক্তি তত কম, n প্লাস l এর মান যত বেশি শক্তি তত বেশি। আবার বলি, n প্লাস l এর মান যত কম শক্তি তত কম, n প্লাস l এর মান যত বেশি শক্তি তত বেশি। তো এখানে ব্যাপার হচ্ছে n প্লাস l এর মান, এখানে তুমি যদি খেয়াল করে দেখো এখানে আসে হচ্ছে 1, তাহলে শক্তি কম। এখানে n প্লাস l এর মান 2, শক্তি বেশি। এখানে n প্লাস l এর মান 3, শক্তি আরো বেশি। এখানে n প্লাস l এর মান 3, শক্তি সেম শক্তি। এখানে n প্লাস l এর মান কত 4, এখানে n প্লাস l এর মান 5, এখানে n প্লাস l এর মান 4। তাহলে ভালো করে খেয়াল করো, n প্লাস l এর মান অনুসারে আমি সাজালাম না, তো ভালো করে খেয়াল করো, n প্লাস l এর মান যেহেতু সবচেয়ে কম এইটাতে, তাহলে এইটাতে যেটাতে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে n প্লাস l এর মান এর চেয়ে একটু বেশি এইটাতে, তারপরে এইটাতে ইলেকট্রন প্রবেশ করবে। এবার ভালো করে খেয়াল করো, এই দুইটাতে n প্লাস l এর মান সমান, n প্লাস l এর মান সমান হইলে n এর মান যেটাতে কম, দেখো n প্লাস l এর মান সমান হলে n এর মান কম যেটাতে সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে n প্লাস l এর মান সমান, এখানে এখানে দেখো n এর মান এটাতে 2 আর n এর মান এটাতে 3, তাহলে ইলেকট্রন এইটাতে আগে প্রবেশ করে। তাহলে এখানে এইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করাও 2p6, তারপরে যাবে 3s2, তারপরে যাবে কি 3s2। এরপরে দেখো এইটাতে 4, এইটাতে 4, এইটার এটা সমান হয়ে গেছে, এইটা এটা সমান হলো, এইটার এটার দিকে খেয়াল করলে n এর মান দেখো এটা কম এটার বেশি, তার মানে এইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এইটাতে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এইটাতে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই যে ইলেকট্রন প্রবেশের যে নিয়ম, এইটাকেই বলে হচ্ছে আউটবাউ রুল বা n প্লাস l এর নিয়ম বা বিল্ডিং আপ রুল, ঠিক আছে। তাহলে এই যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী বলতেছে, খেয়াল করো, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলা প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করতে থাকবে। এই কথা দুইটা মুখস্থ করো, এই কথা দুইটার আন্ডারস্ট্যান্ডিং যদি মাথায় ঢুকে যায় তাহলে মুখস্থ করাও তোমার জন্য ইজি। আবার বলি, আন্ডারস্ট্যান্ডিং যদি মাথায় ঢুকে যায় তাহলে মুখস্থ করাও ইজি। এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। পরে আসো, পরে বলছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি, হুন্ডের নীতি কি, কি পরিমাণ আসছে জাস্ট তুমি একটু দেখার চেষ্টা করো, কি পরিমাণ আসছে। এটাকে আমাকে ছোট্ট ফন্টে দেয়া লাগছে, এত বেশি আসছে তাই। তো হুন্ডের নীতি এত বেশি কেন আসে, কারণ হুন্ডের নীতি একটু ব্যতিক্রমধর্মী কথাবার্তা বলে, এই জন্য হুন্ডের নীতি বেশি আসে। তো বলছে দেখো যে একই শক্তি সম্পন্ন, খেয়াল করো, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলা এমনভাবে অবস্থান করে যেন সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই অযুগ্মগুলা আবার একমুখী স্পিন থাকবে। ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একই শক্তি সম্পন্ন একাধিক অরবিটালের কথা বলছে। এবার ভালো করে দেখো, তুমি যদি 2s অরবিটালের দিকে যাও, 2s অরবিটাল একই শক্তি সম্পন্ন একটি মাত্র অরবিটাল। তারপরে যদি তুমি দেখো 2p অরবিটালের দিকে যাও, 2p অরবিটালে খেয়াল করবা, 2p অরবিটাল হচ্ছে একই শক্তি সম্পন্ন একটা, দুইটা, তিনটা অরবিটাল। দেখো তো, একই শক্তি সম্পন্ন তিনটা অরবিটাল। এবার যদি তুমি 3s অরবিটালের দিকে যাও, 3s অরবিটালের দিকে যাও, দেখো একই শক্তি সম্পন্ন একটা অরবিটাল। তুমি যদি 3p অরবিটালের দিকে যাও, 3p অরবিটাল একই শক্তি সম্পন্ন, খেয়াল করে দেখো, একটা, দুইটা, তিনটা অরবিটাল। তো আমাদের এই হুন্ডের নীতি প্রযোজ্য সবসময় একই শক্তি সম্পন্ন একাধিক অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এই s এর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, 2p এর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য, 3s এর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, 3p এর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। সেম ভাবে তুমি যদি 3d নাও, এর ভিতরে 5টা অরবিটাল আসবে, 3d,
এইটার ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য, কারণ একই শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল আছে। একই শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল, এই কথাটা একটু আমাদের খেয়াল করতে হবে। বিভিন্ন অরবিটাল, একাধিক অরবিটাল। এখন এই একই শক্তি সম্পন্ন একাধিক অরবিটালগুলা, এই একই শক্তি সম্পন্ন একাধিক অরবিটালগুলা প্রথমে সবাই একটা করে ইলেকট্রন পাবে, মাথায় রাখবো, প্রথমে সবাই একটা করে ইলেকট্রন পাবে। তো এই সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালগুলা এই সবাই যদি একটা করে ইলেকট্রন পায়, মানে প্রথমে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন পাবে, সবাই একটা করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কেউ জোড়া ইলেকট্রন গঠন করতে পারবে না। এই কথাটাই বলছে, সবাই একটা করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কেউ জোড়া ইলেকট্রন গঠন করতে পারবে না। এমন ঘটানো যাইতো না আমি প্রথমে এখানে দুইটা ইলেকট্রন দিয়ে দিব, এটা সম্ভব না। এটা সম্ভব না কেন? কারণ আমাদের নিয়ম অনুযায়ী বলতেছে আগে সবাইকে একটা করে দিয়ে আসো, তারপর ইলেকট্রন হাতে থাকলে এখান থেকে জোড়া করা শুরু করো, এখান থেকে জোড়া করা শুরু করো, এখান থেকে জোড়া করা শুরু করো। এই জিনিসটাকেই ভদ্র ভাষায়, বইয়ের ভাষায় কি বলতেছে? বলতেছে যে ইলেকট্রনগুলা এমন ভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। তো সবাই একটা করে যদি থাকে তাহলে দেখো তো সর্বাধিক সংখ্যক বিজোড় হয়ে গেছে না? এটা সর্বাধিক সংখ্যক বিজোড়। তো তারা এমন ভাবে অবস্থান করে যেন সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং এইটা থাকতে যে অযুগ্ম ইলেকট্রনগুলা একমুখী স্পিনে হবে, মানে প্রথমে সবাই সেম স্পিনে যাবে, প্রথমে সবাই প্লাস দিকে গেছে। দেখো এই যে উপরে আংটা দিয়ে নিচে এরকম দেয়া, এটাকে বলে প্লাস হাফ বা পজিটিভ স্পিন, আর উপর থেকে নিচের দিকে আংটা দেয়া এইটাকে বলা হচ্ছে মাইনাস হাফ, নেগেটিভ স্পিন। তো সবাই দেখো একমুখী স্পিন গেছে, সবাই প্লাস হাফ। এখন যদি কেউ ডাবলিং করে তাহলে সে নিচের দিকে আংটা দিয়ে এভাবে স্পিন দিবে মাইনাস হাফ, নিচের দিকে আংটা দিয়ে স্পিন দিবে মাইনাস হাফ, নিচের দিকে আংটা দিয়ে স্পিন দিবে মাইনাস হাফ। এভাবে তারা গঠন করে। তাহলে আমাদের হুন্ডের নীতির ক্ষেত্রে মেইন ব্যাপারটা, বোঝার ব্যাপারটা কি, যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। যখন আমরা একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল নিব, সেই একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালগুলোতে প্রথমে সবাই একটি করে ইলেকট্রন পাবে, তারপরে অরবিটালগুলা যুগ্ম অবস্থায় আসবে। এভাবে তুমি লিখতে পারো। আবার লিখতে পারো যে এমনভাবে অবস্থান করে যেন সর্বাধিক সংখ্যক, খেয়াল করো এই কথাটা ইম্পর্টেন্ট, সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকলে এই অযুগ্ম ইলেকট্রনগুলা সবাই একমুখী স্পিন দিবে, এদের সবাই একমুখী স্পিন দিবে। এই সবাই আমাদের কি করবে? একমুখী স্পিন দিবে। সো আশা করি এই কথাগুলা আমি তোমাকে একদম মাথার ভিতরে টু দা পয়েন্টে ঢুকাই দিতে পারছি, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে টু দা পয়েন্টে ঢুকাই দিতে পারছি। এবার আমাদের কিন্তু এরকম প্রশ্ন আসে যে হিলিয়াম তোমার হচ্ছে হুন্ডের নীতি ফলো করে না কেন? তো ভালো করে খেয়াল করলে দেখবা হিলিয়ামের 4টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 আসে। খেয়াল করলে দেখবা হিলিয়ামে দুইটাই তোমার হচ্ছে এস অরবিটাল যদি তুমি এখানে দুইটাই পাও, এস অরবিটাল যদি দুইটাই পাও, তো এস অরবিটালে তো সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল নাই। তো সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল না থাকলে সে হুন্ডের নীতি ফলো করবে না। সিম্পল। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটাও খুব গুরুত্বপূর্ণ, দেখো অনেকবার আসছে। সো পলির বর্জন নীতিটা আমরা একটু দেখার চেষ্টা করব। পলির বর্জন নীতিতে বলছে যে একই পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের, একই পরমাণুতে, খেয়াল করবা পরমাণু আমার সেম হইতে হবে, যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হইতে পারে না। এই জিনিসটাকে এভাবে চিন্তা করো, ধরো এইটা একটা বন, হ্যাঁ এইটা একটা বন, বন মানে কি? একটা জঙ্গল বা বন বা জঙ্গল বলেন, এর একটা বন। সো এই বনের ভিতরে দুইটা আলাদা আলাদা বাঘ আছে। কি আছে? দুইটা আলাদা আলাদা বাঘ আছে, এটা একটা বাঘ আর এটা একটা বাঘ। তো দুইটা আলাদা আলাদা বাঘ কি কখনো সব কিছুতে একই রকম দেখতে হইতে পারে? উত্তর হচ্ছে না। দুইটা আলাদা আলাদা বাঘের কিছু না কিছু ডিফারেন্স থাকবে। একটা বাঘ ছেলে হবে অথবা একটা বাঘ মেয়ে হবে। তারপরে হবে এরকম, দুইটা বাঘই যদি ছেলে হয়, একটা বাঘ একটু বড় হবে, একটা বাঘ একটু ছোট হবে, ব্যাপারটা এরকম। তো দেখো একটা বনের ভিতরে দুইটা বাঘ যেমন সবকিছুতে একরকম হইতে পারে না, তেমন একটা পরমাণুতে, খেয়াল করবা একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হইতে পারে না বা কখনো এক হইতে পারে না। এবার বলবা কেমনে ভাই, কেমনে? একটু উদাহরণ হিসেবে দেখান। দেখো খুব সিম্পল, 4টি কোয়ান্টাম সংখ্যার মানের ক্ষেত্রে আমি যদি যাই, সো খেয়াল করো, আচ্ছা এটা আমি হিলিয়াম দেখাইছিলাম না, এটা হিলিয়াম না, এটা হচ্ছে বেরিলিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে বেরিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য, হিলিয়ামের ক্ষেত্রে শুধু 1s2 আসবে, এটা হচ্ছে বেরিলিয়াম। হ্যাঁ,
এটা বেরিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে শুধু 1s2 আসবে, আর বেরিলিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 আসবে। তো এবার দেখো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সাপোজ ধরো নাইট্রোজেনে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2, তারপরে কত আসবে 2p3, 7টা না? তো তুমি এই যে p3 তে যে লাস্টের দুইটা ইলেকট্রন গেছে, এই দুইটা ইলেকট্রনের জন্য তুমি যদি কোয়ান্টাম সংখ্যা বের করো, তাহলে দেখবা ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যা হবে, ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যা হবে, ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যা হবে, এটা মাস্ট। তুমি যদি এইটার জন্য বের করো তাহলেও ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যা হবে। যদি কখনো তিনটা কোয়ান্টাম সংখ্যা মিলে যায়, যেমন দেখো n l m s, এই চারটা তো কোয়ান্টাম সংখ্যা, যদি কখনো n সেম হয়ে যায়, l সেম হয়ে যায়, m সেম হয়ে যায়, কিন্তু s কখনোই সেম হবে না। s এ আমাদের দুইটা মান, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12, এই দুইটা কখনোই সেম হবে না, ঠিক আছে? এই দুইটা কখনোই সেম হবে না। একটা ইলেকট্রনের যদি +12 হয়, আরেকটা ইলেকট্রনের -12 হবেই হবে। তো এইটার জন্য সব সময় চারটা কোয়ান্টাম সংখ্যার মান ডিফারেন্ট হয়। চারটা কোয়ান্টাম সংখ্যার মান ডিফারেন্ট হয় কার উপর ডিপেন্ড করে? এই এস এর উপর ডিপেন্ড করে। আমরা চাইলে ডিটেল ব্যাখ্যা করে আলোচনা করতে পারবো, বাট আমরা এখন ডিটেল ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা জাস্ট এইটুকু মনে রাখি, এই এস এর উপর ডিপেন্ড করে আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন ভিন্ন হয়। এস এর উপর ডিপেন্ড করে আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন ভিন্ন হয়। তাহলে একই পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান সবসময় ভিন্ন ভিন্ন হবে, একই হতে পারবে না। এটাকেই বলা হয় পলির বর্জন নীতি। তাহলে বর্জনটা আসলে কি বর্জন? বর্জন হচ্ছে একই কোয়ান্টাম সংখ্যা হইতে পারবে না, এটাই আমার বর্জন করতে হবে, মানে একই কোয়ান্টাম সংখ্যা হওয়াটাকে বর্জন করতে হবে। তাহলে এভাবে মনে রাখবো, দুইটাতে আমরা কিন্তু গুলাই ফেলি, একটা হচ্ছে হুন্ডের নীতি আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। হুন্ডের নীতি মেইনলি সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল নিয়ে কাজ করে, আর পলের বর্জন নীতি দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কাজ করে। এই যে দুইটা ওয়ার্ড আমি বলে দিলাম, এইটাকে তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার এটা 100% ইজি হয়ে গেল। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো। পরে বলছে জিম্যান প্রভাব কি? জিম্যান প্রভাব হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান যত বাড়াবা, বৃদ্ধি করা হবে, রেখার বিভক্তিকরণের পরিমাণ তত বৃদ্ধি পাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন বর্ণালী নিই, ধরো এটা একটা বর্ণালী, তো এই বর্ণালীর ভিতরে ধরো এখানে তুমি মাত্র তিনটা রেখা দেখতে পাইছো, বর্ণালীর ভিতরে কয়টা রেখা দেখতে পাইছো? মাত্র তিনটা রেখা দেখতে পাইছো। এখন যদি তুমি এখানে এই বর্ণালীর উপরে বা পরমাণুতে তুমি চৌম্বক ক্ষেত্র লাগাই দাও, কি লাগাই দাও? চৌম্বক ক্ষেত্র লাগাই দাও, তো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই বর্ণালী আরো সিম্পলিফাইড হয়ে যাবে। কি হবে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই বর্ণালী আরো সিম্পলিফাইড হয়ে যাবে এবং এই রেখা সংখ্যা আরো বৃদ্ধি পাবে। রেখা সংখ্যা কি হবে? আরো বৃদ্ধি পাবে, আরো ক্ষুদ্র হয়ে জুম করে তুমি দেখতে পাবা, ঠিক আছে? তো রেখা সংখ্যা বৃদ্ধি পায় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। আমরা যখন এই যে রেখা সংখ্যা বৃদ্ধি পাবে বা বাড়াবো, এইটাকে আমরা বলতেছি হচ্ছে জিম্যান প্রভাব। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান তুমি যত বাড়াবা, রেখার বিভক্তিকরণ তত বেশি হবে, রেখা সংখ্যা তুমি তত বেশি পাবা। বুঝতে পারছো? তো বর্ণালীর ক্ষেত্রে এই চৌম্বক ক্ষেত্র বাড়িয়ে রেখা সংখ্যা বৃদ্ধিকরণ যে পদ্ধতি, এটাকে বলি আমরা জিম্যান প্রভাব, ঠিক আছে? এখন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তে যদি বিদ্যুৎ ক্ষেত্র নাও, সেম কাজই হবে। চৌম্বক ক্ষেত্র না নিয়ে তুমি যদি বিদ্যুৎ ক্ষেত্র নাও, তাহলেও রেখা সংখ্যা বাড়বে, তখন এটাকে আমরা স্টার্ক প্রভাব বলি, স্টার্ক প্রভাব। বুঝতে পারছো? তাহলে চৌম্বক ক্ষেত্র নিলে জিম্যান প্রভাব, আর বিদ্যুৎ ক্ষেত্র নিলে স্টার্ক প্রভাব, মাথায় রাখবা। ওকে, পরে আসো। পরে বলছে বর্ণালী ব্যাপারটা কি? বর্ণালী ব্যাপারটা হচ্ছে জাস্ট সিম্পল, এইটুকু মনে রাখতে হইছে। দেখো কতবার আসছে, একটু খেয়াল করে দেখো কতবার আসছে, দেখো এতবার আসছে। বলছে কি যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির সমাহারই হচ্ছে বর্ণালী। অর্থাৎ অনেক তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলা যদি আমার একসাথে থাকে, সেটাকে আমরা বর্ণালী বলি। মানে সোজা কথা, রংধনুতে একই জায়গায় একাধিক কালারের আলো থাকে না? একাধিক কালারের আলো থাকে, এই জন্য ওখানে একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাওয়া যায়। এই যে একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এটাকে বলে বর্ণালী। সোজা কথা, এইখানে যে লাইনটা লেখা আছে, এটা ঠাড়া মুখস্থ করো, এই মুখস্থ করলেই হয়েছে, আর কিছু লাগবে না। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো। পরে বলছে কম্পাঙ্ক কাকে বলে? মুখস্থ করবা, কম্পাঙ্ক কাকে বলে? তরঙ্গের উপরে অবস্থিত কোন কম্পনশীল কণা একক সময়ে কতগুলা পূর্ণ কম্পন সৃষ্টি করতে পারে, তাকে কম্পাঙ্ক বলে। আমি শুধুমাত্র এই কথাটুকু মনে রাখতাম, একক সময়ে কতগুলা পূর্ণ কম্পন সৃষ্টি করতে পারে, মানে এক সেকেন্ডে কয়বার কাঁপতে পারে। বুঝতে পারছো? ধরো এই জায়গাতে এক সেকেন্ডে আমি 1 2 3 বার কাঁপতে দেখতেছি। এক সেকেন্ডে কয়বার? 3 বার কাঁপতে দেখতেছি। সো এক সেকেন্ডে কয়বার কাঁপতে পারে, এইটাকে আমি বলতেছি হচ্ছে পূর্ণ কম্পন। তো এক সেকেন্ডে কয়বার কাঁপতে পারে, সেটা যদি পূর্ণ কম্পন হয়, এই পূর্ণ কম্পন সংখ্যাই তোমার কম্পাঙ্ক।
বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, পরে আসো। পরে বলছে আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত? তো আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি লাগবে, আমরা মাথায় রাখবো দৃশ্যমান অঞ্চল যেটা আছে, দৃশ্যমান অঞ্চল এইটার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এইটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি। এর ঠিক পরেই আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি, এইটা কত? এইটা হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, এইটা হচ্ছে আমার আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি। তো এই যে এই দুইটা মুখস্থ করবা, এই দুইটা এমসিকিউতেও আসে, আবার এই দুইটা ক নাম্বার কোশ্চেনও দিয়ে দেয়। তাহলে দৃশ্যমান কত? 380 থেকে 780 ন্যানোমিটার। আইআর রশ্মি কত? 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। এখানে আবার একটু কাহিনী আছে, 780 থেকে 1 মিলিমিটার, ন্যানোমিটার দিয়ে দিও না কিন্তু, দুইটা কিন্তু ডিফারেন্ট। 1 ন্যানোমিটার দিলে এই রেঞ্জের দিকে চলে যাবে। আবার 780 ন্যানোমিটার হচ্ছে 1 মিলিমিটার কিন্তু দৈর্ঘ্যে বড়, ন্যানোমিটার ছোট একক, মিলিমিটার বড় একক। তাহলে 780 থেকে 1 এই রেঞ্জটা আমার গুরুত্বপূর্ণ। ওকে, পরে আসো। পরে বলতেছে যে দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা কাকে বলে, কথাটার দিকে খেয়াল করো। দ্রাব্যতা কাকে বলে? সো দ্রাব্যতা কাকে বলে এইটাকে, এটা বড় সংজ্ঞা দিছে, অবশ্যই বড় সংজ্ঞা গুরুত্বপূর্ণ। আমি কিভাবে মনে রাখি? দ্রাব্যতার ভিতরে দ্রাবক এবং দ্রব, হ্যাঁ, এই দুইটা কথা গুরুত্বপূর্ণ। তো দ্রাব্যতার সংজ্ঞার ভিতরে আমি মনে রাখি 100 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব, ঠিক আছে, সেটাই দ্রাব্যতা। হ্যাঁ, মাথায় রাখবা এই মোল সংখ্যাই কিন্তু দ্রাব্যতা, এই মোল সংখ্যাই দ্রাব্যতা। তাহলে আবার বলি, 100 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব সেটাই হচ্ছে দ্রাব্যতা। 100 গ্রাম দ্রাবক বা পানির ভিতরে যত মোল দ্রব থাকলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেটাকে আমরা দ্রাব্যতা বলি। সম্পৃক্ত দ্রবণ মানে কি? যতটুকু থাকতে পারে ততটুকুই যদি থাকে সেটাকে বলে সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে 100 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব মিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে আমরা দ্রাব্যতা বলি। তাহলে দেখো 100 গ্রাম দ্রাবক কথাটা ইম্পর্টেন্ট, যত মোল দ্রব কথাটা ইম্পর্টেন্ট, আরেকটা কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই কথাটা না থাকলে তোমার সংজ্ঞা ফুল হবে না, তাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা। এবার এই কথাগুলো লিখলে কি সব শেষ হয়ে যাবে? উত্তর হচ্ছে না, তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে। তাপমাত্রা নির্দিষ্ট না করলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়। তাপমাত্রা চেঞ্জ করার সাথে সাথে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়। এই জন্য বলা হবে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা। আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা। তাহলে এখানে আমাদের সম্পৃক্ত দ্রবণ কথাটা আসলো, বুঝতে পারছো? দ্রাব্যতা কথাটা আসলো। এবার আমি যা বললাম সেটাকে একটু এখানে মিলাই দেখো তো আছে কিনা। বলছে দেখো, গ্রাম এককে যে সর্বোচ্চ পরিমাণ কঠিন দ্রব্য, তো গ্রাম এককে না নিলেও সমস্যা নেই, মোল দিলেও হবে। সর্বোচ্চ পরিমাণ কঠিন দ্রব্য কোন নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল করো নির্দিষ্ট তাপমাত্রার কথার উল্লেখ আছে, 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে আমরা উক্ত দ্রবণের দ্রাব্যতা বলি। বুঝতে পারছো? উক্ত দ্রবণের দ্রাব্যতা। এখানে এই যে উক্ত দ্রবের দ্রাব্যতা, এই কথাটাও একটু গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন দ্রব চেঞ্জ করবা তখন দ্রাব্যতাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য উক্ত দ্রব কথাটা লিখলে ভালো হয়। যদি তোমার এইটা মুখস্থ করতে কষ্ট হয় তাহলে আমি যেভাবে বললাম এভাবে মুখস্থ করো। কি বলবা? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে উক্ত দ্রবের দ্রাব্যতা বলে। উক্ত দ্রবের দ্রাব্যতা মানে কি? ওই দ্রব্য, যেমন ধরো দ্রব্য হিসাবে তুমি যখন সোডিয়াম ক্লোরাইড নিবা তাহলে দ্রাব্যতা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের হবে। দ্রব্য হিসাবে যদি তুমি ক্যালসিয়াম ক্লোরাইড নাও তাহলে দ্রাব্যতা হবে ক্যালসিয়াম ক্লোরাইডের। এভাবে চেঞ্জ হয়ে যায়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে দ্রাব্যতার গুণফল কি? তো দ্রাব্যতার গুণফল এই জিনিসটা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কেএসপি, তাই না? তো কেএসপি কিভাবে বের করে? সাপোজ ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙলে অ্যালুমিনিয়াম 3+ এবং 3 ক্লোরিন মাইনাস পাই। এইটা যখন আমরা কেএসপি বের করি তখন অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা বা দ্রাব্যতা ইন্টু 3 ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা বা দ্রাব্যতা, যার যার মোল সংখ্যা তার পাওয়ারে যায়। এইটাকে তো আমরা দ্রাব্যতার গুণফল বলি। এখন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা নিলাম না আমরা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে বলা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ। এটা কি? এটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ।
এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের স্বল্প দ্রবণীয় লবণ। তো এই স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতার গুণফল বলতে তার দেখো তো তার ঘনমাত্রাগুলাকে আমরা গুণ করছি না, আসলে তার ঘনমাত্রাগুলাকে আমরা গুণ করছি, কিন্তু গুণ করার সময় এটাকে একটা নির্দিষ্ট সিস্টেমে গুণ করছি, উন্নীত ঘাত সহ গুণ করছি, মানে মোল সংখ্যা পাওয়ারে গেছে। এই কথাগুলাই দেখো তো এখানে লেখা আছে, বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদানের আয়নের মোলার ঘনমাত্রা, দেখো উপাদান, উপাদান মানে কি, একটা উপাদান অ্যালুমিনিয়াম, একটা উপাদান ক্লোরিন, সেই আয়নের মোলার ঘনমাত্রা, আয়নের মোলার ঘনমাত্রা মানে কি, এইটার ঘনমাত্রা এইটার ঘনমাত্রা, এইগুলার যে গুণফল তাকে আমরা দ্রাব্যতার গুণফল বলি। এটার সাথে মিলাও, প্রথমে তাপমাত্রা নির্দিষ্ট করে নিলাম, তারপরে এই স্বল্প দ্রবণীয় লবণকে ইন্টিগ্রেট করলা, তাপমাত্রা নির্দিষ্ট করে স্বল্প দ্রবণীয় লবণকে ইন্টিগ্রেট করলা, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের, এবার এটাকে তুমি ভাঙো, ভাঙলে দেখবা কি পাচ্ছ, অ্যালুমিনিয়াম 3+ 3 ক্লোরিন মাইনাস পায়ন পাচ্ছ। এই যে স্বল্প দ্রবণীয় লবণকে ইন্টিগ্রেট করার পর এই অংশগুলা পাচ্ছ, এটাকে বলা হচ্ছে উপাদানগুলার মোলার ঘনমাত্রা। উপাদানকে অ্যালুমিনিয়াম 3+ 3 ক্লোরিন মাইনাস, এই উপাদানগুলার মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতার গুণফল। তো তুমি কি করবা, এইভাবে জিনিসটাকে মাথার ভিতরে বুঝে বুঝে প্র্যাকটিস করবা, তাহলে তোমার জিনিসটা মুখস্থ হয়ে যাবে। মাথার ভিতরে বুঝে বুঝে প্র্যাকটিস করো, মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে সুন্দর মতো তোমার নিজের ভাষায় তুমি যেভাবে বুঝছো সেইভাবে লিখে আসবা, ফুল মার্ক পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে হ্যাঁ, এই যে নির্দিষ্ট তাপমাত্রা, এই কথাটা ভুল কইরো না, এই কথাটা ভুল করলেই কিন্তু আর মার্ক নাই। তাপমাত্রা ফিক্স না থাকলেই দ্রাব্যতার গুণফল চেঞ্জ হয়ে গেল। এই জন্য তাপমাত্রাকে ফিক্স করাটা জরুরি, আগে আমাদের তাপমাত্রা ফিক্স করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার বলছে দেখো পানির আয়নিক গুণফল কি। তো পানির আয়নিক গুণফল হচ্ছে, পানিকে যদি আমরা ভাঙি, ভাঙলে হাইড্রোজেন প্লাস আয়ন তার ঘনমাত্রা পাই এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন তার ঘনমাত্রা পাই। তো এই যে নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের যে ঘনমাত্রা, এই দুইটার গুণফল ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাকে আমরা পানির আয়নিক গুণফল বলি। আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা, এই দুইটা ঘনমাত্রার হচ্ছে তোমার কি বলতো, এই দুইটা ঘনমাত্রার গুণফল হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা যে গুণফল, এটা একটা ধ্রুবক সংখ্যা। এই দুইটার গুণফলকে আমরা পানির আয়নিক গুণফল বলি। লাইনটা মুখস্থ করো, প্রচুর আসছে, তোমার বারো চলে আসবে, ঠিক আছে, প্রচুর আসছে, তোমার বারো চলে আসবে। পরে বলছে দেখো নেসলার দ্রবণ কি, আয়ন শনাক্তকরণ থেকে আসছে। তো আমরা মাথায় রাখবো K2HgI4 যে যৌগটা আছে, এই K2HgI4 যৌগের সাথে ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ, এইটাকে নেসলার দ্রবণ বলে। K2HgI4 কে আমরা বাংলায় লিখলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড লিখতে পারি। কি লিখতে পারি, পটাশিয়াম মার্কিউরিক। এই দেখো, এইটা হচ্ছে পটাশিয়াম, এইটা মার্কিউরিক, আর এটা আয়োডিন, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এভাবে মাথায় রাখবা, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তো K2HgI4, আমি মেইনলি সংকেতটাই লিখে লিখে মুখস্থ করে ফেলছি। K2HgI4 এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার যেই যোগফল বা এই দুইটার সমন্বয়ে যেই দ্রবণ তৈরি, সেই দ্রবণকে আমরা নেসলার দ্রবণ বলি। এই নেসলার দ্রবণ মেইনলি একটা ক্ষারীয় দ্রবণ, কারণ কি সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তাহলে নেসলার দ্রবণ কি, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক নাম্বার। পাশাপাশি এটা এমসিকিউতে আসে, নিচের কোনটি নেসলার দ্রবণ, অপশনে K2HgI4 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া থাকে, ঠিক আছে। সো ফর এমসিকিউ, ফর সিকিউ, ক নাম্বার দুইটার জন্যই নেসলার দ্রবণ গুরুত্বপূর্ণ। পরে আসো, নেসলার বিকারক কাকে বলে। তাহলে নেসলার দ্রবণে আমরা যে বিকারক ব্যবহার করি, কাকে ব্যবহার করি, K2HgI4, তাই না, পটাশিয়াম মার্কিউরেট, তাই না, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার যেই যোগফল বা এই দুইটার যেই গুণফলে যেই দ্রবণ তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে নেসলার বিকারক। তাহলে নেসলার বিকারকের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার মিশ্রিত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, বা এটার আরেকটা নাম হচ্ছে পটাশিয়াম টেট্টা মার্কিউরেট। টেট্টা মার্কিউরেট কেন, দেখো পটাশিয়াম টেট্টা আয়োডো মার্কিউরেট। তো এটা হচ্ছে পটাশিয়াম, এইটা আয়োডিন কটা আছে, চারটা, এই জন্য টেট্টা আয়োডো। আর এটা হচ্ছে এইচজি হলে তাকে বলবো হচ্ছে মার্কিউরেট, মার্কারি থেকে মার্কিউরেট। সো পটাশিয়াম টেট্টা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্টা আয়োডো মার্কিউরেট, দুইটা নামে যে কোনো একটা মুখস্থ করতে পারো। তাহলে K2HgI4
এই যে দুইটার যোগফল এর মাধ্যমে আমরা নেসলার বিকারক তৈরি করি। পরে বলছে দেখো সম আয়ন প্রভাব কি? সম আয়ন প্রভাব মানে একই আয়নের প্রভাব। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ আছে, কি লবণ? স্বল্প দ্রবণীয় লবণ। এর মাঝখানে তুমি HCl দিয়ে দিলা। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ আর 3 ক্লোরিন মাইনাস আয়ন ছিল। HCl যখন দিবা এ আবার হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে। ফলে এখন দ্রবণের ভিতরে 3টা ক্লোরিন মাইনাস আয়নের সাথে সাথে আরেকটা ক্লোরিন মাইনাস আয়ন চলে আসছে না? দ্রবণের ভিতরে 3টা ক্লোরিন মাইনাস আয়নের সাথে সাথে আরেকটা ক্লোরিন মাইনাস আয়ন চলে আসছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভিতরে আমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি তখন এই একই আয়ন আসছে না? এই একই আয়ন হচ্ছে সম আয়ন। এখন ব্যাপার যেটা হয় যে আগে যখন আমি KSP বের করতেছিলাম এই যৌগের যে KSP সেটা আমার এটা ছিল। এখন যখন আমি নতুন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি এই দ্রবণের KSPর কোনো পরিবর্তন হয় নাই, KSP সেম। তাহলে KSP যদি সেম হয় তখন এই সাইডে আমার অ্যালুমিনিয়াম 3+ এবং 3 ক্লোরিন মাইনাস এর সাথে আরেকটা ক্লোরিন যোগ হয়ে যেটা ঘটবে সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামের যেই দ্রাব্যতা এই দ্রাব্যতাকে সে কম করে ফেলবে, কারণ এই সাইডে আমার KSP ফিক্স। তাহলে যেটা হয় সময়ায়ন প্রভাবে যেই ঘটনাটা ঘটে, সময়ায়ন প্রভাবে সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান আয়ন সমূহের যে কোনো একটি সদৃশ আয়ন যদি আমরা যোগ করি, তাহলে দেখো স্বল্প দ্রবণীয় লবণ, এই স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণের ভিতরে যদি আমরা একই আয়ন যোগ করি তাহলে ওই দ্রবণের, খেয়াল করো, ওই দ্রবণের দ্রাব্যতার গুণফল কনস্ট্যান্ট থাকে, দ্রাব্যতার গুণফল কনস্ট্যান্ট থাকে কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে এখানে আমি দুইটা কথা মুখস্থ করব, আমি যেভাবে বললাম এভাবে মুখস্থ করবা দুইটা কথা। একটা হচ্ছে KSP যেটা এটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, আর দ্রাব্যতা যেটা এটা হচ্ছে কি হ্রাস পায়। এটা কি? এটা হচ্ছে হ্রাস পায়। তাহলে মাথায় রাখবা যেখানে আমাদের দ্রাব্যতার গুণফল যেটা আছে এটা কনস্ট্যান্ট থাকে কিন্তু তোমার দ্রাব্যতা হ্রাস পায় এবং এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে সময়ায়ন প্রভাব। তাহলে কোন একটি স্বল্প দ্রবণীয় লবণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিছি, এর সম্পৃক্ত দ্রবণের ভিতর যদি আমরা সম আয়ন বা একই আয়ন দিই তাহলে দ্রাব্যতার গুণফলকে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখার জন্য দ্রাব্যতার পরিমাণ হ্রাস পাওয়ার যেই প্রক্রিয়া তাকে আমরা বলি হচ্ছে সময়ায়ন প্রভাব। আবার বলি কথাটা, একটা স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ, সেই সম্পৃক্ত দ্রবণে আমি যদি একটা একই আয়ন সম আয়ন দিই তখন দ্রাব্যতার গুণফলকে কনস্ট্যান্ট রাখার জন্য সে দ্রাব্যতাকে হ্রাস করে। এই দ্রাব্যতাকে হ্রাস করার যে প্রক্রিয়া একে আমরা বলি সমআয়ন প্রভাব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরে আসো। পরে বলছে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ হচ্ছে একটা নির্দিষ্ট দ্রাবকের ভিতরে যত মোল দ্রব থাকতে পারে তত মোল পরিমাণ দ্রব থাকাকেই সম্পৃক্ত দ্রবণ বলে। তো দেখো নির্দিষ্ট তাপমাত্রা আগে লিখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যেই পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে যদি ওই পরিমাণই দ্রবীভূত হয় তখন এই দ্রবণকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই কথাটা খেয়াল করতে হবে। যতটুকু থাকতে পারে ততটুকুই আছে। কিসের ভিতর? কি দ্রাবকের ভিতর দ্রব। দ্রাবক মানে পানি, পানির ভিতরে আমি দ্রব নিব। দ্রব মানে কি? দ্রব মানে ধরো হচ্ছে লবণ। তো পানির ভিতর লবণ যতটুকু থাকলে একদম মিশে যায় ততটুকুই যদি থাকে নির্দিষ্ট তাপমাত্রায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই সংজ্ঞাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে 25টা আমরা ক নাম্বার পড়লাম, এই 25টা ক এর ভিতর থেকে তুমি একটা ক, দুইটা ক মাস্ট পাবা। আবার এই ক নাম্বারগুলাই অনেকগুলা সরাসরি এমসিকিউতে চলে আসবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। ইনফো টাইপের জিনিস এমসিকিউতে দিবে, কতেও দিবে। সো ভালো করে এই 25টা ক প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। এবার আসো আমরা খ নম্বরের ব্যাখ্যার দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। খ নম্বরের ব্যাখ্যা। 25টা ক পড়াইতে কতক্ষণ সময় লাগছে? 25টা ক পড়াইতে 48 মিনিট সময় লাগছে। খ আছে আরো বেশি, খ পড়াইতে কতক্ষণ লাগে দেখি। আলাদা ভরসা, ক্লাসটা সুন্দর করে নেওয়াটাই হচ্ছে লক্ষ্য। বাকি যেভাবে হয় তোমরা একটু টেনে টেনেও দেখতে পারো, তোমরা হচ্ছে হাই স্পিডে দেখতে পারো, যেভাবে তোমরা পড়লে স্বাচ্ছন্দ্য বোধ করো। প্রথমে আসো বলতেছে যে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে অনেকগুলা রেখা দেখা যায় কেন? দেখো একটি মাত্র হাইড্রোজেন
হাইড্রোজেনে একটি মাত্র ইলেকট্রন, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনে ইলেকট্রন আমার একটাই আছে, তো এই একটা মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও এ যখন বর্ণালী দেখায়, কি দেখায়? বর্ণালী দেখায়। বর্ণালী দেখানোর সময় এ একাধিক বর্ণালী কেন দেখায়? বর্ণালী দেখানোর সময় একাধিক বর্ণালী কেন দেখায়? এইটার ব্যাখ্যা কি আসলে ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে ব্যাখ্যা লেখা আছে, আমি ফুল লেখা পড়বো না, আমি তোমাকে সামারি করে দিব, তুমি লেখা পড়ে নিবা। এই হাইড্রোজেন উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেনে রূপান্তর হতে পারে। খেয়াল করো, উচ্চ তাপমাত্রায় কি হয়, বা উচ্চ শক্তিতে এই হাইড্রোজেন অণু থেকে হাইড্রোজেন পরমাণুতে রূপান্তর হয়, এখন যেটা ঘটবে, এই হাইড্রোজেনে খেয়াল করো তো একটা করে ইলেকট্রন আছে, এখন এই উচ্চ শক্তিতে এই ইলেকট্রনগুলো আবার এক্সাইটেড স্টেটে যে এ কি করবে, প্রথম অরবিটাল থেকে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার অরবিটালে যাবে। এ কি করবে, উচ্চ শক্তিতে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার অরবিটালে যাবে। এখন উচ্চ শক্তির অরবিটালগুলোতে যখন সে যাবে শক্তি গ্রহণ করে, একে বলবো আমরা উত্তেজিত অবস্থা। তো উত্তেজিত অবস্থায় তো সে তো আর তোমার স্থায়ী না, অস্থায়ী অবস্থায় আছে। এ যেটা করবে, এই উত্তেজিত অবস্থা থেকে আবার সে 1 নাম্বার শক্তি স্তরে ফিরে যাওয়ার চেষ্টা করবে, তো 1 নাম্বার শক্তি স্তর থেকে যখন ফিরে যাওয়ার চেষ্টা করে, তখন সে বর্ণালী প্রদর্শন করে। এখন যেহেতু আমরা হাইড্রোজেন অণু থেকে এই বর্ণালীতে যাচ্ছি, তখন অণুতে যেহেতু একাধিক ইলেকট্রন আছে, আমরা এখানে একাধিক রেখা পাবো। কি পাবো? একাধিক রেখা পাবো। তো এই একাধিক রেখা আমরা পাচ্ছি। এখন চিন্তা করো, এখান থেকে আমরা একটা রেখা পাচ্ছিলাম, এখন এর উপরে যদি আমি আবার স্টার্ক প্রভাব, জিম্যান প্রভাব তোমার হচ্ছে খাটাই, মানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দিই, তখন রেখাগুলা ভেঙে যায়। স্টার্ক প্রভাব এবং জিম্যান প্রভাব যদি খাটাই, মানে এর উপরে যদি আমি আবার তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দিই, তাহলে রেখাগুলো আরেকটু ভেঙে যায়, আরো বিস্তৃত হয়ে যায়। তো বিস্তৃত হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে অসংখ্য রেখা আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে একাধিক রেখা সৃষ্টি হয় কেন? এখন তুমি কি করবা, প্রথমেই তোমার কাজ হচ্ছে প্রশ্নটা মুখস্থ করা, তারপরে আমি ঠিক যেভাবে ব্যাখ্যা দিলাম এভাবে প্রত্যেকটা ফিনোমেনাকে আলাদাভাবে বোঝা, যে আমার কাছে হাইড্রোজেন অণু আছে, অণু থেকে পরমাণু সৃষ্টি করলাম, ইলেকট্রন শক্তি গ্রহণ করলো, উচ্চতর অরবিটালে গেল, উচ্চতর অরবিটাল অস্থায়ী, এখান থেকে আবার প্রথম শক্তি স্তরে নেমে আসলো, আমরা একাধিক রেখা পাচ্ছি। এর উপরে যখন আমি জিম্যান বা স্টার্ক প্রভাব দিব, তখন রেখাগুলো আরো ভেঙে যাবে, ফলে আমি এখানে একাধিক রেখা পাবো। ওকে, তাহলে একটি মাত্র ইলেকট্রন থেকে একাধিক রেখা কিভাবে, সেইটার পূর্ণ ব্যাখ্যা আমরা এখানে দেখে ফেললাম। পরে বলছে গ্লুবার লবণের দ্রাব্যতার উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো। গ্লুবার লবণ, এবার দেখো খেয়াল করো, আমরা জানি সলিড পদার্থ বা কঠিন পদার্থের উপর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতার একটা প্রভাব আছে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, কঠিন পদার্থের তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। বাট সমস্যা হচ্ছে কঠিন পদার্থটা আবার দুই প্রকার হতে পারে। যেমন দেখো, আমরা এখানে গ্লোবাল সল্ট যখন নিব, গ্লোবাল সল্ট মানে হচ্ছে সোডিয়াম সালফেট ইনটু 10 মলিকিউল পানি। এটা কি? সোডিয়াম সালফেট ইনটু 10 মলিকিউল পানি। এবার একটু বোঝার চেষ্টা করি, আমাদের এখানে ঘটনা দুই রকম ঘটবে। একটা হচ্ছে তাপ উৎপাদী, আরেকটা হচ্ছে তাপহারী। দুই ধরনের ঘটনা ঘটবে, তো একটু বোঝার চেষ্টা করবা। তুমি জানো যে তাপ উৎপাদী যারা আছে তাদের ডেল এইচ কি বলতো? নেগেটিভ। আর যারা তাপহারী আছে তাদের ডেল এইচ কি বলতো? পজিটিভ। ঠিক আছে, এবার দেখো তুমি কি করতেছো, এইটা ধরো একটা তাপহারী পদার্থ, এই তাপহারী পদার্থে তুমি আরো তাপ দিচ্ছ, মানে গ্লোবাল সল্টে তুমি আরো তাপ দিচ্ছ, তাপমাত্রা বাড়াচ্ছ। তাহলে এখানে যদি তুমি তাপমাত্রা বাড়াও, চিন্তা করো, এখানে যদি তাপমাত্রা বাড়াও, তাহলে এই জায়গাতে তুমি টেম্পারেচার আরো প্লাস করলা না? তো দেখো, একটা তাপহারী পদার্থের উপর যার অলরেডি ডেল এইচ প্লাস, সেখানে যদি তুমি তাপমাত্রা আরো বাড়াও, টি প্লাস করো, তাহলে তার দ্রাব্যতা এই দুইটার গুণফলে দ্রাব্যতাও বৃদ্ধি পাবে। প্লাসে প্লাসে প্লাস। সেম ভাবে এখানে দেখো ডেল এইচ অলরেডি নেগেটিভ আছে, এখন তুমি তাপমাত্রা বাড়াবা মানে কি? প্লাস করবা, তাহলে প্লাসে মাইনাসে দ্রাব্যতা কি হবে? মাইনাস। তাহলে তুমি বলতে পারো যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়।
কি বললাম, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বা তাপহারী পদার্থের ক্ষেত্রে, তাপহারী পদার্থের ক্ষেত্রে, তাপহারী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার কি হয়, দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাপ উৎপাদী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়। তাপ উৎপাদী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়। এস মানে কি, এস তে সলিবিলিটি, দ্রাব্যতা বোঝায়। এবার গ্লোবাল সল্টের ক্ষেত্রে কি ঘটে, গ্লোবাল সল্ট এই যে জিনিসটা, এইটা একটা তাপহারী পদার্থ, 10 মলিকিউল পানি আছে না, এটা একটা তাপহারী পদার্থ। তো ব্যাপার যেটা ঘটবে, তুমি যখন এই যেহেতু তাপহারী পদার্থ, একে যখন তুমি হিট দিবা, তখন তাপহারী পদার্থের ক্ষেত্রে হিট দিলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। ফলে এই বরাবর তুমি যদি টেম্পারেচার লাগাও আর এই বরাবর যদি তুমি দ্রাব্যতা রাখো, তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পাবে প্রথমে। এবার তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তাই না, বাড়াইতে 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 একটা পয়েন্টে যে এ 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডে এই 10 মলিকিউল পানি বাষ্পে রূপান্তর হয়ে যায়, বাষ্পে রূপান্তর হয়ে যায়। বাষ্পে রূপান্তর যেই মোমেন্টে হবে, সেই মোমেন্টে যে দেখবা এ এখন শুধু সোডিয়াম সালফেটে রূপান্তর হয়ে গেছে। এবার শুধু সোডিয়াম সালফেট আবার এ কিন্তু তাপ উৎপাদী না, এ তখন হয়ে যায়, এ কিন্তু তাপহারী না, এ তখন হয়ে যায় তাপ উৎপাদী। সোডিয়াম সালফেট হয়ে যায় তাপ উৎপাদী। এখন যে তাপ উৎপাদী তার আবার ডেল এইচ মাইনাস। এখন তুমি যদি তার তাপমাত্রা বাড়াও তাহলে দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। তাহলে এই পয়েন্টের পরে এখন যদি তুমি তার তাপমাত্রা বাড়াও তাহলে দ্রাব্যতা আস্তে আস্তে কি হবে, হ্রাস পাবে। দেখো তাপমাত্রা বাড়তে আছে, প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পাইছে, পরে দ্রাব্যতা হ্রাস পাইছে। এই হচ্ছে আমাদের মেইন কাহিনী, ঠিক আছে। তো গ্লোবাল সল্টের ক্ষেত্রে যদি এটা জিজ্ঞেস করে তাহলে মাথায় রাখবা, এইভাবে বলবা, গ্লোবাল সল্টের ক্ষেত্রে গ্লোবাল সল্ট একটি কঠিন পদার্থ, কিন্তু গ্লোবাল সল্টের দ্বৈত ধর্ম আছে। গ্লোবাল সল্ট প্রথম অবস্থায় তাপহারী পদার্থ হিসেবে কাজ করে। তাপহারী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তার দ্রাব্যতা বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে গ্লোবাল সল্ট প্রথম অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি দেখায়। এরপরে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তার সমস্ত পানি শোধন হয়ে যায়। ফলে গ্লোবাল সল্ট থেকে শুধুমাত্র সোডিয়াম সালফেট থাকে। সোডিয়াম সালফেট একটি তাপ উৎপাদী পদার্থ। তাপ উৎপাদী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়। এরপরে যে আমাদের দ্রাব্যতা হ্রাস পরিলক্ষিত হয়, বুঝতে পারছো? এই গ্রাফটা যদি দেখাই দিতে পারো গ্লোবাল সল্টের ক্ষেত্রে বা গ্লোবাল লবণের ক্ষেত্রে, তাহলে আরো ভালো হয়, 2 মার্ক পেয়ে যাবা। জাস্ট তুমি পুরা ব্যাখ্যাটা যদি নাও করো, প্রথমে তুমি গ্রাফটা দেখাই দাও, দিয়ে এই গ্রাফটা খালি ব্যাখ্যা করো, পুরা এত কিছু লেখা লাগবে না, তুমি শুধু গ্রাফটা দেখাই দিয়ে এই গ্রাফটা আমি যেভাবে ব্যাখ্যা করলাম নিজের ভাষায় গ্রাফটা ব্যাখ্যা করো, তাহলে গ্রাফ দেখেই তোমার 1 মার্ক দিয়ে দেবে আর লেখার জন্য 1 মার্ক দিবে। শেষ, আশা করি ক্লিয়ার। পরে আসো, পরে বলছে যে হাইড্রোজেন পরমাণুর জন্য পাউলির বর্জন নীতি প্রযোজ্য নয়। খেয়াল করো, তাহলে পাউলির বর্জন নীতিতে কি ছিল বলতো? পাউলির বর্জন নীতিতে ছিল যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হইতে পারবে না। ওই যে বলছিলাম একটি বনে 2টি বাঘ কখনো একই রকম দেখতে পারবে না, কিছু না কিছু ডিফারেন্স হবে। সেম ভাবে তো একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হইতে পারবে না, এটা পাউলির বর্জন নীতি। তো পাউলির বর্জন নীতি প্রকাশ করার জন্য অন্তত 2টা ইলেকট্রন তো থাকতে হবে, তাই না? 2টা বাঘ না থাকলে তুমি কম্পেয়ার কার সাথে করবা? একটা বনে যদি 2টা বাঘ না থাকে তুমি কম্পেয়ার কার সাথে করবা? তো এখানে যেহেতু 2টা ইলেকট্রন না থাকে তাহলে তুমি কিভাবে 4টা কোয়ান্টাম সংখ্যার কম্পেয়ার করবা? তো এই জন্য খেয়াল করে দেখো, হাইড্রোজেনে আমাদের ইলেকট্রন থাকে একটা, তুমি ইলেকট্রন বিন্যাস করলে 1s1 হয়। তাহলে একটা পরমাণুতে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে আমি কম্পেয়ার কার সাথে করব? 4টা কোয়ান্টাম সংখ্যা কারোর সাথেই করতে পারতেছি না। এই জন্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পাউলির বর্জন নীতি যেটা আছে এইটা প্রযোজ্য নয়। এটা কি? এটা প্রযোজ্য নয়। তাহলে প্রযোজ্য নয় কেন? কারণ একটি মাত্র ইলেকট্রন আছে তাই। তো এই একটি ইলেকট্রন থাকার জন্য এটা প্রযোজ্য নয়। এই লাইনটা মুখস্থ করবা, ঠিক আছে? আগে পাউলির বর্জন নীতি মুখস্থ করতে হবে, তারপরে এই লাইনটা মুখস্থ করতে হবে, তাহলেই শেষ। ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার বলছে দেখো, রেখা বর্ণালী কিভাবে মৌল শনাক্তকরণে ব্যবহৃত হয়। রেখা বর্ণালী কিভাবে মৌল শনাক্তকরণে ব্যবহৃত হয়, তো জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরে নাও আমরা সোডিয়াম পরমাণু নিলাম, ধরে নাও আমরা অ্যালুমিনিয়াম পরমাণু নিলাম, ধরে নাও আমরা ম্যাগনেসিয়াম পরমাণু নিলাম। এবার আমরা এই সোডিয়াম পরমাণুকে অ্যালুমিনিয়াম পরমাণুকে ম্যাগনেসিয়াম পরমাণুকে কি করতে পারি? আমরা এখানে এই জায়গাতে উচ্চ তাপমাত্রা বা হিট দিয়ে উত্তেজিত করতে পারি। উত্তেজিত করলে এর বহিস্থ অরবিটালের যে ইলেকট্রন এ কি করবে? এর বহিস্থ অরবিটাল থেকে উচ্চতর কক্ষপথে উন্নীত হবে।
এক্সাইটেড স্টেটে যাবে। ধরো এর ইলেকট্রনের যে শক্তি, ইলেকট্রনের শক্তি আগে এইটা ছিল, শক্তি গ্রহণ করে এই স্টেটে গেছে। সেম ভাবে এই ইলেকট্রনের যে শক্তি আগে এটা ছিল, শক্তি গ্রহণ করে এই স্টেটে গেছে, আগে এটা ছিল, শক্তি গ্রহণ করে এই স্টেটে গেছে। এখন ব্যাপারটা যেটা হয় যে এইটা হচ্ছে আমার E1, এইটা হচ্ছে আমার E2। তাহলে এখানে যখন আমি শক্তি দিচ্ছি বহিস্থ কক্ষপথে বা পরমাণুতে, যখন আমি শক্তি দিচ্ছি তখন সে শক্তি গ্রহণ করে উচ্চতর স্টেটে যাচ্ছে। এখন উচ্চতর স্টেট বা এক্সাইটেড অবস্থা যেটা, এটা তো আর স্থায়ী না, এটা অস্থায়ী। ফলে সে আবার ফিরে আসবে, ফলে সে আবার ফিরে আসবে, ফলে সে আবার ফিরে আসবে। যখন ফিরে আসবে তখন সে ডেল ইকুয়ালস টু E1 মাইনাস E2 বা E2 মাইনাস E1 করবে। মানে এখান থেকে সে কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিবে। শক্তি যেটা ছেড়ে দিবে এটাকে আমরা hc বাই ল্যামডা আকারে প্রকাশ করতে পারি। এই ল্যামডা এর ভ্যালু সোডিয়ামের জন্য একরকম, অ্যালুমিনিয়ামের জন্য একরকম, ম্যাগনেসিয়ামের জন্য একরকম, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3। প্রত্যেকটা আলাদা আলাদা পরমাণুর জন্য আমরা আলাদা আলাদা ল্যামডা পাবো। তাহলে ল্যামডা দেখে আমরা পরমাণুকে বিবেচনা করতে পারবো। ল্যামডা দেখে, ধরো আমি জানি এটা সোডিয়াম, এবার এই সোডিয়ামের জন্য আমি ল্যামডা পাইছি 380। এবার পরবর্তীতে আমি এটা মুখস্থ করে রাখলাম যে সোডিয়ামের জন্য 380 পাওয়া যায়, সাপোজ, এক্সাক্ট মান এটা কিনা আমি জানি না। এখন ধরে নাও পরে এমন বললাম যে অন্য একটা মৌল, সেটা আমি কি জানি না, বাট তার জন্য আমি 380 পাচ্ছি, তাহলে আমি ধরে নিতে পারি যেহেতু সোডিয়ামের জন্য 380 পাওয়া যাচ্ছে, তার মানে 380 পাওয়া গেছে মানে এটাও সোডিয়াম। ব্যাপারটা এরকম। তাহলে এখানে তুমি যখন এই ইয়াটা পড়বা, ব্যাখ্যাটা পড়বা, তাহলে কিভাবে লিখবা যে পরমাণুকে আমরা যদি উচ্চ তাপমাত্রায় উত্তেজিত করি তাহলে ইলেকট্রনগুলা নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে প্রবেশ করে। উচ্চ শক্তির কক্ষপথে ইলেকট্রনগুলা অস্থায়ী অবস্থায় থাকে, সে আবারও নিম্ন শক্তির কক্ষপথে নেমে আসে, নেমে আসলে সে শক্তির বিকিরণ করে। ভিন্ন ভিন্ন মৌলের জন্য শক্তির বিকিরণ হচ্ছে ভিন্ন ভিন্ন, ফলে আমরা ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বা ল্যামডা পাই। এই ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বা ল্যামডা দেখে আমরা চিহ্নিত করতে পারি যে মৌলকে আমরা শনাক্তকরণ করব। তো এইভাবে আমরা তোমার হচ্ছে রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্তকরণ করতে পারি। এভাবে আমরা রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্তকরণ করতে পারি। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো, পরে বলছে পাউলির বর্জন নীতি। খেয়াল করো, পাউলির বর্জন নীতি অনুসারে একই অরবিটালের দুইটি ইলেকট্রনের স্পিন একমুখী হতে পারে না কেন? তো আমরা জানি পাউলির বর্জন নীতি অনুসারে একটা পরমাণুতে অবস্থিত দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারে না। তো ভালো করে খেয়াল করবা, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। ধরো তুমি 3s2 নিলা, 3s2 নিলা, এর জন্য এখন চারটা কোয়ান্টাম সংখ্যা লিখো তো। প্রথম ইলেকট্রনের জন্য লিখবা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য লিখবা। প্রথম ইলেকট্রনের জন্য যদি লিখো n equals to 3, l equals to কত আসবে 0, l equals to 0 হলে m এর মানও 0 হবে। এবার বলো s এর মান কত হবে? এই জায়গায় যে দুইটা ইলেকট্রন আছে, এ প্রথমে একটা ইলেকট্রন প্রবেশ করছে, তারপর আরেকটা ইলেকট্রন উল্টা প্রবেশ করছে। তো প্রথম ইলেকট্রন যেটা, সেটা দেখো পজিটিভ স্পিন প্লাস হাফ, দ্বিতীয় ইলেকট্রন যেটা, এটা দেখো নেগেটিভ স্পিন মাইনাস হাফ। তো প্রথম ইলেকট্রনের জন্য তুমি প্লাস হাফ লিখবা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য সেম ভাবে n equals to 3, l equals to 0, m equals to 0, s equals to মাইনাস হাফ আসতেছে। তো ভালো করে খেয়াল করলে দেখবা তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হলেও দুইটা আলাদা আলাদা ইলেকট্রনের জন্য লাস্টের যে কোয়ান্টাম সংখ্যা s, এইটা আমার ভিন্ন ভিন্ন হয়ে যায়, এইটা আমার ভিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে এখানে বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে বা একই পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রন যদি নাও, তার এমন ঘটনা ঘটতে পারে প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তার মান সেম হইতে পারে, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। তো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। এই জন্যই বলছে পাউলির বর্জন নীতি অনুসারে একই অরবিটালের দুইটি ইলেকট্রনের স্পিন একমুখী হতে পারে না। তো দুইটি ইলেকট্রনের স্পিন সবসময় একমুখী হবে না, বিপরীতমুখী হবে। একমুখী যদি হয়ে যায়, মানে ধরো এই জায়গাতে এই অরবিটালে স্পিন যদি দুইটাই নিচের দিকে দেয়, তাহলে দুইটাই তোমার হচ্ছে কি হয়ে যাবে, প্লাস হাফ হয়ে যাবে। দুইটাই প্লাস হাফ হয়ে গেলে সে তো পাউলির বর্জন নীতি মানবে না। পাউলির বর্জন নীতি মানার জন্য একটা নিচের দিকে স্পিন, একটা উপরের দিকে স্পিন হইতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এইটা আমরা এখান থেকে কি করব, রিডিং পড়বো। রিডিং পড়ে আমি যেই ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটাই মাথায় রাখবো। ওকে, এবং এভাবে লিখবো। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে এবার আসলে পরেরটা দেখি। পরে বলছে কার্বন 614, অক্সিজেন 816 কেন একে অপরের আইসোটোন? তো এখানে তুমি কি করবা, প্রথমে আইসোটোনের সংজ্ঞা দিবা। আমরা জানি যে সমস্ত মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা
আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে আমরা আইসোটোন বলি। এরপরে তুমি লিখবা কার্বন 6-14 পরমাণুতে, কার্বন 6-14 পরমাণুতে প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা, ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করে, ভর সংখ্যা 14, তার মানে নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর মাইনাস প্রোটন, নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু কি ভর মাইনাস প্রোটন। তো 14 থেকে 6 বাদ দিলে 8 পাওয়া যায়। পরে তুমি লিখবা যে অক্সিজেন 8-16 এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 8, ভর সংখ্যা 16। তাহলে আমি এখন যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে ভর থেকে প্রোটন বাদ দিলে আমি এখানে নিউট্রন পাচ্ছি। তাহলে দুইটা পরমাণুতে বা দুইটা যৌগতে দেখো দুইটাতেই আমার নিউট্রন সংখ্যা 8, 8। যেহেতু দুইটা যৌগে কার্বন এবং অক্সিজেন দুইটার ক্ষেত্রেই নিউট্রন সংখ্যা সমান, তাহলে যৌগ দুইটি পরস্পরের আইসোটোন। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমি আইসোটোনের সংজ্ঞা দিব, সংজ্ঞা দিলে আমি 1 মার্ক পেয়ে যাচ্ছি। আর এই দুইটা জিনিস বের করে আলাদা আলাদা করে সমান দেখাইতে পারলে আরেক মার্ক পেয়ে যাচ্ছি। 2 মার্কের কোশ্চেন, 2 মার্ক পাওয়া শেষ। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আসার মতো, এটা ভালো করে মাথায় রাখো, চলে আসবে কিন্তু। পরে আসো, পরে বলছে হাইড্রোজেন বর্ণালী কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। তো হাইড্রোজেন বর্ণালী কিভাবে সৃষ্টি হয় আমরা তো আগেই জানি যে হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকে। ধরো এটা হচ্ছে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে অরবিটালটা যদি এভাবে থাকে, তাহলে এর বাইরে বহিস্থ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকে। এবার যখন আমরা এখানে বাইরে থেকে শক্তি দিই, এই ইলেকট্রনটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করতে পারে। তাহলে বাইরে থেকে শক্তি গ্রহণ করে এই ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করতে পারে, এই ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করতে পারে। তাহলে শক্তি গ্রহণ করে সে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করতে পারে। এই উচ্চতর শক্তি স্তরে সে হচ্ছে অস্থায়ী অবস্থায় থাকে, এটা সে স্থায়ীভাবে থাকতে পারে না, কারণ সে হচ্ছে উত্তেজিত অবস্থায় আছে। এবার সে আবার কি করে, এই শক্তিকে বিকিরণ করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, পূর্বের অবস্থায় ফিরে আসলে তখন সে শক্তি বিকিরণ করে। শক্তি যখন বিকিরণ করে তখন শক্তির বিকিরণ থেকে আমরা কালার বা রং দেখতে পাই, এই কালার বা রঙই হচ্ছে বর্ণালী। তাহলে দেখো যখন বিকিরণ করছে তখন আমরা বর্ণালী দেখতে পাই। তাহলে ব্যাখ্যা কি করবা, ব্যাখ্যায় লিখবা যে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনকে আমরা যখন বাইরে থেকে শক্তি দিই, তখন ইলেকট্রনটি শক্তি গ্রহণ করে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। উচ্চ শক্তির অরবিটাল থেকে সে আবার পুনরায় নিম্ন শক্তির অরবিটালে ফিরে আসে, কারণ উচ্চ শক্তির অরবিটালে সে স্থায়ীভাবে থাকতে পারে না, উত্তেজিত অবস্থায় অস্থায়ীভাবে থাকে। যখন সে ফিরে আসে তখন সে শক্তির বিকিরণ করে, এই বিকিরণকে খেয়াল করো, এই বিকিরণকে আমরা বর্ণালী বলতেছি। মনে থাকবে? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, আমাদের মনে থাকবে। আচ্ছা, পরে আসো, পরে বলছে পাসপোর্টে কিভাবে অনুপ্রভা সৃষ্টি হয়। পাসপোর্টে কিভাবে অনুপ্রভা সৃষ্টি হয়, তো দেখো পাসপোর্টে কিভাবে অনুপ্রভা সৃষ্টি হয়। পাসপোর্টের যে পেজগুলা থাকে, এই পেজের ভিতরে কিছু গোপন চিহ্ন দেয়া থাকে। ধরো বাংলাদেশের সংসদ ভবনের ছবি, দোয়েলের ছবি, তারপরে হচ্ছে স্মৃতিসৌধের ছবি, আগে মুজিবের ছবিও ছিল, মুজিবের ছবি আস্তে আস্তে বাদ দিয়ে দিতেছে। তো দেখো এই ধরনের বিভিন্ন গোপন ছবি দেয়া থাকে কোথায়, এই যে এক একটা পাতাতে। এবার এই গোপন ছবি কি দিয়ে তৈরি থাকে, দেখো এই অনুপ্রভা পদার্থ দিয়ে দেয়া থাকে। এখন অনুপ্রভা পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন আমরা এখানে ইউভি লাইট ফেলবো, খেয়াল করো, ইউভি লাইট বা পাসপোর্ট চেক করার জন্য কোনো একটি উচ্চতর শক্তির সোর্স দিব, ইউভি লাইট ফেললে সাথে সাথে এই অনুপ্রভা পদার্থ তার বহিস্থ স্তরের ইলেকট্রন শক্তি গ্রহণ করে, আগে ছিল সে নিম্ন শক্তির অরবিটালে, সে শক্তি গ্রহণ করে উচ্চ শক্তির অরবিটালে চলে যায়। তো এইটা হচ্ছে E2 শক্তি, এইটা হচ্ছে E1 শক্তি। পরে কি করে, সে আবার উত্তেজিত অবস্থা থেকে আগের অবস্থায় ফিরে আসে। আগের অবস্থায় যখন ফিরে আসে, খেয়াল করো, আগের অবস্থায় যখন ফিরে আসে তখন সে একটা শক্তির বিকিরণ করে, সেই শক্তির বিকিরণের যেই তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমাদের দৃশ্যমান অঞ্চলে হয়, ফলে আমরা দেখতে পাই। বুঝতে পারছো? তাহলে এই অনুপ্রভা পদার্থ দিয়ে আমরা পাসপোর্ট শনাক্তকরণ করি বা পাসপোর্টে অনুপ্রভা সৃষ্টি হয়। সো অনুপ্রভার মাধ্যমে আমরা পাসপোর্টের ওই গোপন চিহ্নগুলা শনাক্তকরণ করি। ওকে, বুঝতে পারছি? মাথায় রাখবো জিনিসটা। সো অনুপ্রভা সৃষ্টি হয়, ফলে এই ইউভি রশ্মি শোষণকাল কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত হতে পারে। তো আমি যে ব্যাখ্যাটা লিখে দিলাম বা বুঝাই দিলাম, এই ব্যাখ্যাটা এখানে দেখো লেখা আছে, তুমি জাস্ট একবার রিডিং পড়বা,
একবার রিডিং পড়ো। মেইন কাহিনী কি? মেইন কাহিনী হচ্ছে এখানে কিছু গোপন চিহ্ন আছে, ইউভি রশ্মি দিবা, এই ইলেকট্রনগুলা শক্তি শোষণ করে উচ্চ শক্তির অরবিটালে যাবে, উচ্চ শক্তির অরবিটাল যেহেতু অস্থায়ী ওখান থেকে আবার নিম্ন শক্তির অরবিটালে ফিরে আসবে, ফিরে আসলে শক্তির বিকিরণ করবে, দ্যাটস ইট, এইটুকুই। ওকে, পরে আসো, পরে বলছে ক্রোমিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? তো তুমি জানো ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, এটার দিকে যদি একটু তাকাও, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তার লাস্টের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে এখানে 3D-তে 5 আর 4s-এ একটা ইলেকট্রন আসে, বাট হওয়ার কথা ছিল এরকম 3D এবং 4s এর ভিতর 4s-এ আগে ইলেকট্রন যায়, সো এখানে দুইটা থাকবে, 3D-তে হবে হচ্ছে 4, বাট সমস্যা হইতেছে এই যে 3D-তে 4টা ইলেকট্রন দিছি, 3D-তে 4টা ইলেকট্রন অস্থায়ী, 3D-তে 4টা ইলেকট্রন অস্থায়ী এবং এটা অস্থিত বা সুস্থিত না। তো ডি অরবিটালে সবসময় পূর্ণ অবস্থা থাকতে চায়। পূর্ণ অবস্থা মানে কি? 5টা ইলেকট্রন দিতে হবে, 5টা ইলেকট্রন দিলে এর শক্তি গ্রহণ শক্তি মানে 5টা ইলেকট্রন যদি চলে আসে তাহলে এর একটা ইলেকট্রন গ্রহণ করা বা একটা বর্জন করা কঠিন হয়ে যায়, ফলে যেটা হয় এ খুব সুস্থিত অবস্থায় থাকে। তো এখন এই সুস্থিত অবস্থায় থাকার জন্য নিজের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকেই নিজেদের ভিতর বিন্যাস করার চেষ্টা করবে। তো বিন্যাস করার চেষ্টা করলে যেটা হবে, এই 4s থেকে একটা ইলেকট্রনকে এদিকে নিবে, নিয়ে 3D-তে 5 করবে, 4s-এ 1 করবে। তো তুমি যেটা করবা, যখনই এই প্রশ্নের উত্তর দিবা প্রথমেই তুমি ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখাবা, স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করে তুমি বলবা যেহেতু স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করলে 3D-তে 4টা ইলেকট্রন আসে, 3D-তে 4টা ইলেকট্রন অস্থিত কাঠামো, সুস্থিতি অর্জনের জন্য ডি অরবিটালে 5টা ইলেকট্রন প্রয়োজন, 5টা ইলেকট্রনে যখন সে সুস্থিতি কাঠামো অর্জন করে তখন তার জন্য ইলেকট্রন গ্রহণ কিংবা ইলেকট্রন বর্জন কঠিন হয়ে যায়, ফলে সে সুস্থিতি কাঠামো অর্জন করে। এখন এই সুস্থিতি কাঠামো অর্জনের জন্য সে 4s থেকে একটি ইলেকট্রন নিজেতে গ্রহণ করে 3D5 গঠন করে এবং 4s একটা ইলেকট্রন হয়, ফলে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম পাই, স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম পাই। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট আসে, এসএসসিতেও আসছে, এখনো আসবে। ওকে, মাথায় রাখবা, এসএসসিতেও আসছে, এখনো আসবে। গ্রেট। সো এই পর্যন্ত আমাদের আশা করি ক্লিয়ার। পরে আসো, পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের লিথিয়াম 2+। বলছে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য কেন? মাথায় রাখবো আমরা বোর তত্ত্বের শর্ত হচ্ছে বোর তত্ত্ব কেবলমাত্র একটি মাত্র পরমাণু বিশিষ্ট, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। মাথায় রাখবো একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট, খেয়াল করব এই জায়গাতে কথাটার দিকে একটু খেয়াল করি। আমরা এখানে দেখতেছি বোর তত্ত্ব, বোর তত্ত্বের বৈশিষ্ট্যই হচ্ছে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বর্ণালী, শক্তি শোষণ এবং বিকিরণ, এই ধর্মগুলো দেখায় হচ্ছে বোর বা ব্যাখ্যা করে হচ্ছে বোর। তাহলে বোর মানে হচ্ছে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী, শক্তি শোষণ এবং বিকিরণ এগুলা ব্যাখ্যা করতে পারে। তাহলে একটি মাত্র শক্তি বিশিষ্ট পরমাণু, ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি আছে? হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে। তারপরে হিলিয়ামে দুইটা আছে, যদি হিলিয়ামে দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হিলিয়াম প্লাস হয়, হিলিয়াম প্লাসে একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনে একটা ইলেকট্রন, হিলিয়াম প্লাসে একটা ইলেকট্রন। এরপরে দেখো লিথিয়ামে আমরা জানি 3টা ইলেকট্রন আছে, সে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখন এখানে একটা ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? এবার দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে? 4টা ইলেকট্রন থাকে, 3টা যদি ছেড়ে দেয় তাহলে একটা ইলেকট্রন থাকে। তাহলে যে সমস্ত মৌলগুলোতে একটি মাত্র ইলেকট্রন থাকে সেই একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য। যেহেতু লিথিয়াম 2+-এ 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর, খেয়াল করো লিথিয়ামে 3টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর একটি ইলেকট্রন থাকে, আর একটি ইলেকট্রন থাকলে সে বোর তত্ত্ব দেখাবে বা বোর তত্ত্ব অনুসারে বর্ণালী, শক্তি শোষণ, শক্তির বিকিরণ দেখাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? কেমন লাগছে ক্লাস বলো তো? আমি ক্লাসের ভিতরে তোমার অন্য কথাবার্তা কিন্তু বলি না, আমি টু দা পয়েন্টে পড়ায় যাই, গল্প টল্প কম করি। আমি অনেক টিচারের ক্লাস দেখছি যাদের টিচারের ক্লাসে আমি ক্লাসটা টানি, হ্যাঁ, বিশেষ করে ফিজিক্স পড়ায় একজন, ওর ক্লাসটা আমি মাঝে মাঝে দেখি, আমার জুনিয়রের জন্য ও বললাম, ওর ক্লাসে আমি টানার পরে 5 মিনিট 2 মিনিট টানলে মানে র্যান্ডম যে কোনো জায়গায় টানলেই দেখি ও গল্প করতেছে, আমি কখনো পড়াইতে দেখি না, ঠিক আছে? তো আমি জাস্ট অবাক হই, মানে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাসে পড়াই কখন? এখন পুরাটা তো দেখা আমার পক্ষে সম্ভব না, পড়াই কখন? আর তুমি আমার ক্লাসে দেখবা, তুমি যেখানেই টানবা দেখবা আমি পড়াচ্ছি,
যেখানেই টানবা দেখবা পড়াচ্ছে। আমি গল্প খুব কম করি, গল্প করার জন্য গল্প করার জায়গা আছে, মোটিভেশন দেওয়ার জন্য মোটিভেশনের জায়গা আছে, ক্লাস করার জন্য ক্লাসের জায়গা আছে। ক্লাসের জন্য রিলেটেড যে গল্পগুলো আছে সেই গল্পগুলোও আলাদা। আর বিশেষ করে রিভিশন টাইপের ক্লাসগুলো তো লেন্দি করাই যায় না, সেক্ষেত্রে টু দ্য পয়েন্টে তোমাকে পড়াইতেই হয়। তো আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে তুমি টু দ্য পয়েন্টে পড়তে পারবা, এবং তুমি যদি আমার কথা ভালো করে বুঝো, স্মুথ একটা ফ্লোতে যাই আমি, যদি তুমি আমার কথা ভালো করে বুঝো তাহলে আমার ক্লাস করে তুমি মজা পাবা, মজা পাবা, দেখবা গল্প টল্প নাই, একদম দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সো এই সিরিজগুলো একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ভাইয়াকে সাপোর্ট দিও। আর অ্যাডমিশনে তোমাদের জন্য চমৎকার চমৎকার কিছু ক্লাস আসবে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস আমি ফ্রিতে নিব, আর ভার্সিটিতে পেইড ব্যাচ থাকবে। আমার ভার্সিটি পেইড ব্যাচের ক্লাসে জয়েন করতে পারো ইনশাল্লাহ। বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কেমিস্ট্রিতে ভালো করার দায়িত্ব তুমি মিল্টন ভাইয়ের উপর ছেড়ে দিতে পারো। ওকে, পরে আসো। পরে বলছে 3F সম্ভব নয় কেন, 3F অরবিটাল সম্ভব নয় কেন। তো এখানে যখনই তুমি এই প্রশ্নটা দেখবা, তুমি যেটা করবা, তুমি দেখবা যে 3F অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত। তো তুমি বলবা 3F অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n equals to 3। n equals to 3 হলে আমরা জানি l equals to n-1। তো এখানে আমাদের n-1 মানে 0 1 2 আসবে, কারণ কি 0 থেকে 1 পর্যন্ত। তো এখন তুমি বলবা 0 এর জন্য আমাদের অরবিটাল আসে s, 1 এর জন্য আসে p, আর 2 এর জন্য আসে হচ্ছে d। তার মানে আমাদের অরবিটালগুলো তৈরি হয় 3s 3p 3d। তাহলে 3f অরবিটালটি আমার n equals to 3 এর জন্য সম্ভব নয়, n equals to 3 এর জন্য সম্ভব নয়। এইভাবে তুমি সুন্দর করে ব্যাখ্যা করে লিখবা। এমসিকিউ এর জন্য আমি কিভাবে দেখি, আমি এমসিকিউ এর জন্য দেখি 1s, খেয়াল করো 1s অরবিটাল তৈরি হয়, প্রথম শক্তি স্তরে 1s অরবিটাল তৈরি হয়, 2s 2p তৈরি হয়, 3s 3p 3d তৈরি হয়। মানে n এর মান যত সে কয়টা অরবিটাল হবে। 4 এর ক্ষেত্রে 4s 4p 4d 4f তৈরি হয়। এভাবে খেয়াল করি, 1 এর জন্য একটা অরবিটাল, 2 এর জন্য দুইটা অরবিটাল, 3 এর জন্য তিনটা অরবিটাল, 4 এর জন্য চারটা অরবিটাল। তাহলে 1s যদি তৈরি হয় 1p সম্ভব না, 1d সম্ভব না, 1f সম্ভব না। 2s 2p যদি তৈরি হয় 2d সম্ভব না, 2f সম্ভব না। 3s 3p 3d যদি তৈরি হয় 3f সম্ভব না। তাহলে এই যে অরবিটালগুলো আছে এগুলা সম্ভব না। এমসিকিউ এর জন্য এখান থেকে দেখলেই বোঝা যায় যে অ্যান্সার কি হবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, আর এটা হচ্ছে রিটেনের জন্য। পরে আসো, পরে বলছে ইউভি রশ্মির সাহায্যে কিভাবে জাল টাকা শনাক্ত করা হয়। সেম কাহিনী, একটু আগে বলছি যে আমাদের টাকার ভিতরে একটা স্পেসিফিক ব্যাংক থেকে চিহ্ন দেয়া থাকে, একটা চিহ্ন দেয়া থাকে। এই চিহ্নটা ফ্লোরোসেন্স নামক একটা পদার্থ দিয়ে তৈরি। এখন যখন আমরা ইউভি রশ্মির কোন একটা লাইট, এটা ধরো একটা ইউভি রশ্মির লাইট, এই লাইট এখানে মারবো, মারার সাথে সাথে এখানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন আগে তোমার নিম্ন শক্তির অরবিটাল E1 এ ছিল, এ এখন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তির অরবিটাল E2 তে চলে যাবে। এখন এই E2 হচ্ছে অস্থায়ী, ফলে এ কি করবে, শক্তির বিকিরণ করে আবার পুনরায় E1 এ চলে আসবে। E1 এ চলে আসলে এ এখন শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করলে Hc ডিভাইডেড বাই ল্যামডা তৈরি হবে। এই ল্যামডা আমরা দেখতে পাবো, এই দেখতে পাওয়ার ফলে আমরা জাল টাকা শনাক্তকরণ করতে পারবো। জাল টাকার ভিতরে এই চিহ্নগুলা থাকে না, জাল টাকার ভিতরে এই চিহ্নগুলো থাকে না, বা চিহ্নগুলো থাকলেও এক্স্যাক্ট ব্যাংক যেরকম বাংলাদেশ ব্যাংক যেই চিহ্নগুলো দেয় ওই চিহ্নগুলো বসাইতে পারে না। এই জন্য আমরা ইউভি রশ্মির মাধ্যমে জাল টাকা শনাক্তকরণ করতে পারি। এই ব্যাখ্যাটাই দেখবে এই জায়গায় লেখা আছে, এই ব্যাখ্যাটা এই জায়গায় লেখা আছে, এই যেভাবে আমি বললাম এইভাবে এই কথাগুলো পড়ে নিও। ওকে, আশা করি বুঝতে পারছো। পরে বলছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটা খ নাম্বারে আসে, ঠিক আছে, এবং এমসিকিউতেও এই পয়েন্টগুলো আসে বিভিন্ন সময়। তো এটা একটু মাথায় রাখো। কি বলছে, বলছে আয়ার রশ্মির ক্ষেত্রে এটা চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয় কেন। তো এখানে ভালো করে খেয়াল করো, আয়ার রশ্মি চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইনফ্রারেড রে। কি কি ক্ষেত্রে ব্যবহার হয়, প্রথম কথা হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, মানে টিউমার যদি হয়, টিউমার হচ্ছে অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে হয়, তাহলে সেইটা শনাক্তকরণ এবং সেটা পরিবর্তনে আমরা আয়ার রশ্মি ব্যবহার করি। এবার বলছে দেখো
কিডনি সহ অন্যান্য টিস্যুর পাথরের গঠন, আকৃতি এবং অবস্থান, অর্থাৎ কিডনিতে পাথর হইছে, অন্য কোনো টিস্যুতে পাথর হইছে, সেই পাথরের আকৃতি কেমন, কোথায় আছে, সেগুলো আমরা যদি শনাক্তকরণ করতে যাই সেখানেও আমরা ইনফ্রারেড রে ব্যবহার করতে পারি। তারপরে বলছে দেখো দেহের অভ্যন্তরীণ ক্ষত নির্ণয়, মানে শরীরের ভিতরে কোথাও একটা ফ্র্যাকচার হইছে সেটা আমরা নির্ণয় করতে পারি আয়ার রশ্মি দিয়ে। তারপরে বলছে দেখো ত্বকের ব্রণ, মানে এখানে ব্রণ আছে, মুখে ব্রণ হইছে, সেই ব্রণ নিরাময়ের জন্য আমরা আয়ার রশ্মি ব্যবহার করতে পারি, এটা কার্যকর। এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট মুখস্থ করবা, এই চারটা পয়েন্ট মুখস্থ করবা, চারটা পয়েন্ট লিখলে 2 মার্ক পেয়ে যাচ্ছ। পাশাপাশি এই চারটা পয়েন্ট আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চারটা পয়েন্ট মুখস্থ করে ফেলো, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আবার এই চারটা পয়েন্ট মুখস্থ করলে তোমার হচ্ছে এই 2 মার্ক তুমি পেয়ে যাচ্ছ খ নাম্বারেও। সো আশা করি এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে, আশা করি এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। পরে আসো 14 নম্বর প্রশ্ন বলতেছে যে বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? তা আমি বলছিলাম হুন্ডের নীতি মানে কি? হুন্ডের নীতি মানে একটা অরবিটালে সমশক্তি সম্পন্ন একাধিক মানে একটা অরবিটালের ভিতর সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল থাকতে হবে। সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য, একটা অরবিটাল হলে হবে না। এখন দেখো বেরিলিয়াম যে যৌগটা আছে এর 4টা ইলেকট্রন, এর যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2, তো ভালো করে খেয়াল করো এর যে বহিস্থ স্তর, এই বহিস্থ স্তরে শুধু s অরবিটাল আছে, আর তুমি জানো s অরবিটালে ইলেকট্রন 2টা প্রথম শক্তি স্তরেই চলে যায়। তো এইটা তো একটাই অরবিটাল, তাই না? এটা তো একটাই অরবিটাল, তো s অরবিটাল তো তোমার হুন্ডের নীতি খাটে না, কারণ একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল না। পি এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন 3টা অরবিটাল থাকে, ডি এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল থাকে। তো পি এবং ডি এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল থাকায় হুন্ডের নীতি প্রযোজ্য হয়, কিন্তু আমরা বেরিলিয়াম যখন যাচ্ছি সেখানে যেহেতু এস অরবিটাল আছে এর জন্য প্রযোজ্য না। তাহলে আমরা হুন্ডের নীতি আগে আমি পড়ায় আসছি, এইটা দেওয়ার সময় প্রথমেই হুন্ডের নীতিটা লিখবা, লিখে এটা ব্যাখ্যা করবা যে এস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, পি ডি এগুলার ক্ষেত্রে প্রযোজ্য, পিডিএফ এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কেন প্রযোজ্য একটা ব্যাখ্যা দিবা, তারপরে এই বেরিলিয়ামের ব্যাখ্যাটা দিবা, বেরিলিয়ামটা লিখে বেরিলিয়ামের ব্যাখ্যা দিবা যে যেহেতু বেরিলিয়ামে একটি মাত্র অরবিটাল আছে এবং সমশক্তি সম্পন্ন অরবিটাল সংখ্যা একটা, তো এইটার ক্ষেত্রে আমার হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে দেখো ধাতব ক্লোরাইডের দ্রাব্যতা HCl দ্রবণে হ্রাস পায় কেন? দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, তো আমরা একটু আগেই বলছিলাম ধাতব ক্লোরাইড মানে কি? ধাতব ক্লোরাইড মানে এম হচ্ছে ধাতু, তার সাথে একটা ক্লোরিন। এখন এম ধাতু তার সাথে ক্লোরিন মানে কি? দেখো সোডিয়াম ক্লোরাইড একটা ধাতব ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা ধাতব ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ধাতব ক্লোরাইড, এর সাথে তুমি যদি HCl যোগ করো তাহলে একটু সিম্পলি চিন্তা করো, এইটা হচ্ছে আমার ধাতব ক্লোরাইড, এর সাথে আমি HCl যোগ করছি। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর দ্রাব্যতা আছে না? এর দ্রাব্যতা আছে, এর দ্রাব্যতা থাকলে দ্রাব্যতার গুণফলও আছে। এখন যখন তুমি এখানে HCl দিবা তখন এই ক্লোরিন আয়নের সাথে এই ক্লোরিন আয়ন সম আয়ন প্রভাব দিবে। কি দিবে? সম আয়ন প্রভাব দিবে। এখন আমরা জানি সম আয়ন প্রভাবের কারণে কেএসপি ফিক্স থাকে, কেএসপি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, বাট দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। তাহলে তুমি উদাহরণ হিসেবে বলবা যে সম আয়ন প্রভাবের কারণে আমরা ধাতব ক্লোরাইডে যখন HCl যোগ করি তখন ধাতব ক্লোরাইডের ক্লোরিন এবং HCl এর ক্লোরিন সম আয়ন প্রভাব দেখায়। সম আয়ন প্রভাবের ফলে দেখা যায় যে তোমার ধাতব ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল তোমার সেম থাকে, আর দ্রাব্যতার গুণফল সেম রাখার জন্য তোমার যোগের দ্রাব্যতা আস্তে আস্তে হ্রাস পায়। যোগের দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। তো তুমি এই যে ব্যাখ্যাটা লিখলাম, যে ব্যাখ্যাটা তোমাকে বুঝাই দিলাম বা আগে যেই তথ্যগুলো তোমাকে দিয়ে আসছি সেটার উপর ডিপেন্ড করে এই প্রশ্নটা এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখবা। তুমি চাইলে এম দিয়েও করতে পারো, তুমি চাইলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলা দিয়েও লিখে লিখে করতে পারো। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার এবং মনে থাকবে। পরে আসো, পরে বলছে যে 3d 4p 5s অরবিটাল তিনটির মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তাহলে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটার জন্য আমরা আউটবাউ রুল ইউজ করি বা n+l এর রুল ইউজ করি। তো n+l এর মান যেটার বেশি সেটা আগে প্রবেশ করে। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখো আমাদের অরবিটাল আছে 3d 4p আরেকটা হচ্ছে 5s। তো এস পি ডি এফ এগুলার মান তো আমাদের মুখস্থ 0 1 2 3। তো এখানে তুমি যদি মানগুলো হিসাব করো করলেই পেয়ে যাবা। 3 সাথে 2 মিলে আসে হচ্ছে 5, 4 সাথে 1 মিলে আসে 5,
5 এবং 0 মিলে আসছে 5। তো সবগুলোর মান যেহেতু সেম, তখন আমাদের দেখতে হবে n এর মান কার কম। তো প্রথমটার n এর মান কম, তাহলে 3D তে আগে প্রবেশ করবে, তারপর 4P তে n এর মান কম, এটাতে তারপর প্রবেশ করবে, তারপরে 5S এ প্রবেশ করবে। তাহলে সঠিক ক্রম হচ্ছে 3D 4P 5S। তাহলে আমাদের নিয়মটা লিখতে হবে যে n প্লাস এল এর রুল বা আউটবাউ রুল অনুসারে n প্লাস এল এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যদি n প্লাস এল এর মান কখনো সমান হয়, তাহলে n এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো সেই হিসাবে n এর মান যার যার কম হচ্ছে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করতেছে, প্রত্যেকটার ভ্যালু হিসাব করছো, করে দেখাই দিছো, সবগুলার পাস পাস করে আসে, তারপরে তুমি সিরিয়াল করে দিছো, শেষ। পরে বলছে উদাহরণ সহ হুন্ডের নীতি ব্যাখ্যা করো। অলরেডি বুঝাইছি, হুন্ডের নীতিতে সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালগুলার ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালগুলাতে আগে সবাই একটা করে ইলেকট্রন পায়, তারপর ইলেকট্রন যুগ্ম অবস্থায় আসে। অর্থাৎ সর্বাধিক পরিমাণে বিজোড় ইলেকট্রন রাখার জন্য সবাই একটা করে ইলেকট্রন পায় এবং অযুগ্ম ইলেকট্রনগুলো একই স্পিন দেখায়, সেম স্পিন দেয়। সো এটা আমরা আগে পড়ে আসছি। তাহলে হুন্ডের নীতি তুমি ব্যাখ্যা করার ক্ষেত্রে এটা আগে লিখবা, তারপরে তুমি বেরিলিয়ামের উদাহরণ দিবা যে বেরিলিয়ামের ক্ষেত্রে যেহেতু এখানে এস অরবিটাল থাকে, কোনো সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল পি বা ডি বা এফ নাই, তাহলে বেরিলিয়াম হুন্ডের নীতি দেখায় না বা বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। সো এইটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যামূলক প্রশ্ন চলে আসবে তোমার পরীক্ষায়। যখন আসবে পরীক্ষার হলে যে আমার কথা মনে করো এবং বললো যে মিল্টন ভাই বলছিল আসবে, চলে আসছে ভাইয়ার জন্য এটা পারছি। পরে আসো, পরে বলছে যে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের সম্পর্ক দেখাও। তো তুমি এটা এখানে যেভাবে আছে সেভাবে করতে পারো, আমি তোমাকে করেও দিতে পারি। তো তুমি কি করবা, অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের সম্পর্ক দেখানোর আগে প্রথমে দ্রাব্যতা কাকে বলে সেটা লিখে নিবা, যে দ্রাব্যতা এটাকে বলে। এবার লিখে নিবা যে ধরি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, লিখবে এরকম, ধরি অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এর দ্রাব্যতা হচ্ছে S। তারপরে অ্যালুমিনিয়াম সালফেটকে ভাঙবা, Al2SO4 এটাকে ভাঙলে অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ আর সালফেট হচ্ছে 2-। তো অ্যালুমিনিয়াম কয়টা আছে দেখো, নিচে যেটা সে কয়টা আছে, অ্যালুমিনিয়াম 2টা আছে, সালফেট কয়টা আছে 3টা আছে, এটা লিখলাম। তো অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা হবে 2S, এর দ্রাব্যতা হবে 3S। তারপরে তুমি লিখবা KSP ইকুয়ালস টু 2S যেটা আছে তার পাওয়ার যাবে 2, 3S যেটা আছে তার পাওয়ার যাবে 3। ক্যালকুলেশন করলে টোটাল মিলে 108S⁵ আসবে। কত আসবে? 108S⁵। সো টোটাল মিলে ক্যালকুলেশন করে আমি শেষ পর্যন্ত 108S⁵ পাচ্ছি। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক। এস হচ্ছে আমার দ্রাব্যতা, কেএসপি হচ্ছে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। এইটা হচ্ছে তোমার বেসিক হিসাব, এই বেসিক হিসাবকে ব্যবহার তুমি করবা। পাশাপাশি তুমি এই যে 18 নম্বর কোশ্চেন এখানে ঠিক যেইভাবে ব্যাখ্যা করা আছে এইভাবেও করতে পারো, এভাবে একটু কঠিন লাগবে, ওইভাবে করো। প্রথম কথা কি করতে আমি আগেই বলে দিছি, প্রথম কথা হচ্ছে তোমার এখানে দ্রাব্যতা কাকে বলে সেটা দেখাইতে হবে এবং অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতাকে এস ধরে নিচ্ছ সেটা উল্লেখ করতে হবে। তারপরে দ্রাব্যতার গুণফল বের করার বেসিক নিয়মে যাইতে হবে। আমি বেসিক ক্লাসে এগুলো দেখাই দিছি। ওকে, সো আশা করি এই পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার কিনা বলো, কমেন্টে একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের এর পরের কোশ্চেন, খেয়াল করো 19 নাম্বার কোশ্চেন বলছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বোঝায়? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের ভিতরে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে। তাহলে ব্যাপারটা কি, দ্রাব্যতা বলতে বোঝায়, খেয়াল করো 36, দ্রাব্যতা 36, তো এই 36 মানে হচ্ছে 36 গ্রাম পার দেখা যাবে যে 100 গ্রাম দ্রাবক। হ্যাঁ, এইটা হচ্ছে আমার দ্রাব্যতা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, দ্রাব্যতা যদি 36 হয় তাহলে আমরা বলতে পারবো যে 100 গ্রাম দ্রাবকের ভিতরে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় আছে। 100 গ্রাম দ্রাবকের ভিতরে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত অবস্থায় আছে এবং 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে।
সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। আমি এই জিনিসটাকে কিভাবে চিন্তা করি তোমাকে বলি, যখনই আমি এরকম দেখি দ্রাব্যতা 36, কিছু দেয়া নেই, তো 36 দেয়া নেই মানে হচ্ছে 36 গ্রাম পার 100 গ্রাম পানি, এইটা হচ্ছে আমার দ্রাব্যতার একটা একক। আবার যদি এরকম বলা থাকতো 36 গ্রাম পার লিটার, হ্যাঁ, তখন হইতো কি 1 লিটার দ্রাবকের ভিতরে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তো এখানে যদি লিটার উল্লেখ থাকে, গ্রাম পার লিটার উল্লেখ থাকে, তখন তোমাকে এইটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। যদি গ্রাম পার লিটার উল্লেখ না থাকে, তখন তোমার সবসময় এই গ্রাম পার 100 গ্রাম পানি এইটাই যাইতে হবে। তো আমরা এখানে দেখো গ্রাম পার 100 গ্রাম পানিতে গেছি। পরে বলছে দেখো দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। তো ওই যে আমরা আগেই ব্যাখ্যা করছি দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব কি। আমরা বলছিলাম যে যদি আমাদের বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপ হারি, আরেকটা কি, আরেকটা হচ্ছে তাপ মানে উৎপাদী, দুই প্রকার বিকারক থাকে। তো যদি কেউ তাপ হারি হয় তাহলে তার ডেল এইচ কি, পজিটিভ। যদি কেউ তাপ উৎপাদী হয় তার ডেল এইচ কি, নেগেটিভ। এর উপরে যখন আমি তাপমাত্রা বাড়াবো মানে তাপমাত্রা প্লাস, তাপমাত্রা যদি বাড়াই তাহলে তাপমাত্রা প্লাস, তো এখানে প্লাসে 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 আমার প্লাস হয় মানে দ্রাব্যতা বাড়ে, আর মাইনাসে প্লাসে মাইনাস হয় মানে দ্রাব্যতা কমে। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। এটা আমরা এভাবে মাথায় রাখবো। এবার কারা তাপ হারি, এইটার উদাহরণ দেখো এখানে লেখার ভিতরে দেয়া আছে। তাপহারী পদার্থ হিসেবে দেখো এখানে লেখা আছে ধনাত্মক তাপহারী পদার্থ হিসেবে পটাশিয়াম নাইট্রেট, দেখো মাথায় রাখবা এইগুলা, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে লেড নাইট্রেট Pb2NO4 না PbNO3 হোল 2, PbNO3 হোল 2, লেড PbNO3 হোল 2, এগুলা সব তাপহারী। এদের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। আর তাপ উৎপাদী কারা, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাপ উৎপাদী মানে চুন তো একাই তাপ উৎপাদন করে, সোডিয়াম হাইড্রোক্সাইড তাপ উৎপাদী, এগুলার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। তো এই যে জিনিস কথা, এই কথাটা তুমি লিখবা। তো এগুলা কি, এগুলো হচ্ছে তাপ উৎপাদী এবং তাপহারী দুইটা ভাগে ভাগ হইলো। এছাড়া আরেকটা ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে যে কোনো পদার্থ, ওটা তাপ উৎপাদী বা তাপহারী এটা ফ্যাক্ট না, ওটা যদি একটা কঠিন পদার্থ হয়, সেই কঠিন পদার্থের ক্ষেত্রে বুঝবা জিনিসটা, কঠিন পদার্থের ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াও তাহলে ওর ভিতরে যে অণুগুলো আছে অণুগুলার পরস্পরের দূরত্ব বেড়ে যাবে, আর দূরত্ব বেড়ে গেলে ও সহজে দ্রবীভূত হবে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের যেটা হয়, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। ওকে, আশা করি ক্লিয়ার। পরে আসো, পরে বলছে 2d অরবিটাল সম্ভব নয় কেন, সেম ওই আগের ব্যাখ্যা। 2d অরবিটালে n এর মান 2, n এর মান 2 হলে, n এর মান যখন 2 তখন n এর l এর মান আসে হচ্ছে n মাইনাস কত 1, তাহলে n মাইনাস 1 হলে হচ্ছে 0 এবং আমরা 1 পাই। তো 0 এবং 1 এর জন্য আমরা কি কি পাবো বলো, 0 এবং 1 এর জন্য একটা পাবো s, একটা পাবো p, তার মানে আমরা 2s এবং 2p এই দুইটা অরবিটাল পাই। তাহলে 2d সম্ভব না। তো 2d সম্ভব নয় কেন, এটা আমরা এখান থেকে ব্যাখ্যা করে ফেলতে পারছি। অনেকবার আসছে 2d সম্ভব নয় কেন, এটা দেখো কতবার আসছে, সো এইটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। পরে আসো, উদাহরণ সহ পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। উদাহরণ সহ পাউলির বর্জন নীতিতে আমরা কিভাবে ব্যাখ্যা করব, খুব সিম্পল। উদাহরণ সহ পাউলির বর্জন নীতিতে আমরা জাস্ট সিম্পল হিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি, হিলিয়ামে আমাদের দুইটা ইলেকট্রন আছে, হিলিয়ামের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 আসে। সো এই 1s2 তে তুমি যদি এখন ইলেকট্রনগুলার কোয়ান্টাম সংখ্যা বের করো, তাহলে দেখো n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান প্লাস হাফ, n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান মাইনাস হাফ। তাহলে একই পরমাণুতে অবস্থিত দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা ডিফারেন্ট হয়ে যাচ্ছে না, এটাই তো পাউলির বর্জন নীতি। বর্জন নীতিতে কি হবে, ওই যে বাঘের গল্প বললাম, একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা ভিন্ন ভিন্ন হইতে হবে। তো তুমি আগে বেসিকটা লিখবা, তারপরে এই হিলিয়ামের দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা লিখে দেখাই দিবা যে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। এই হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি, মাথায় থাকে জানো। পরে আসো, পরে বলছে খাদ্য লবণ CCl4 দ্রাবকে অদ্রবণীয় কেমন। দেখো খাদ্য লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কি যৌগ, আয়নিক যৌগ। আয়নিক যৌগ হলে এর সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। এখন আয়নিক যৌগ, আর তুমি যদি CCl4 দেখো, CCl4 হচ্ছে সমযোজী যৌগ। কি যৌগ, সমযোজী যৌগ। এখন আমরা জানি
লাইক ডিজলভস লাইক, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো। আমরা জানি লাইক ডিজলভস লাইক মানে আয়নিক যৌগ আয়নিক যৌগে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ সমযোজী যৌগে দ্রবীভূত হয়। আয়নিক কোনো মানে আয়নিক মানে পোলার, পোলার যদি কোনো দ্রব থাকে তাহলে সে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন এটা একটা পোলার দ্রব, এ পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হবে। কি? পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হবে। এইটা একটা অপোলার দ্রাবক, অপোলার দ্রাবকের ভিতরে কোন একটা অপোলার দ্রবই দ্রবীভূত হবে। অপোলার দ্রব কারা? অন্য কোন একটা অপোলার যৌগ, অপোলার যৌগই দ্রবীভূত হবে। তাহলে যেহেতু সোডিয়াম ক্লোরাইড পোলার, সে অপোলার দ্রাবক CCl4 এ দ্রবীভূত হয় না। লাস্ট লাইন কি? লাস্ট লাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পোলার, CCl4 অপোলার। এই জন্য অপোলার দ্রব পোলার দ্রব অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। ঠিক আছে, মাথায় রাখবো এটা। এবং এই যে অংশটা, এইটা লিখে তোমাকে উদাহরণ দিতে হবে। এই অংশটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো আমি তোমাকে বুঝাই দিলাম, ফিনোমেনাটা ব্যাখ্যা করে দিলাম, তুমি এখানে যা লেখা আছে এগুলো রিডিং পড়লেই বুঝতে পেরে যাবা। পরে বলতে দেখো, অর্ধপূর্ণ পি অরবিটাল অধিক স্থিতিশীল কেন? তো অর্ধপূর্ণ পি অরবিটাল মানে হচ্ছে P3, অর্ধপূর্ণ ডি অরবিটাল মানে D5, পূর্ণ মানে কি? পূর্ণ মানে P6, পূর্ণ মানে কি? পূর্ণ মানে D10। তো অর্ধপূর্ণ মানে হচ্ছে, দেখো যখন আমি পি অরবিটালের ক্ষেত্রে অর্ধপূর্ণ করব, অর্ধপূর্ণ মানে হচ্ছে 3 মানে 3টা ইলেকট্রন বসবে এরকম। তো এই যে 3টা ইলেকট্রন দেখো তো, একই দিকের স্পিন, সম স্পিনের 3টা ইলেকট্রন এভাবে একটা সুন্দর কাঠামো গঠন করছে না? এই সুন্দর কাঠামো গঠনকে আমরা বলি হচ্ছে সুস্থিত কাঠামো। কি বলি? সুস্থিত কাঠামো। এই সুস্থিত কাঠামো যদি সে গঠন করে তাহলে সে ইলেকট্রন গ্রহণ করতেও অধিক শক্তির প্রয়োজন হয়, ইলেকট্রন ছাড়তেও তার অধিক শক্তির প্রয়োজন হয়। ফলে দেখা যায় কি, P3 সে যদি গঠন করে ফেলে, P3 গঠন করে ফেলে, তখন সে একটা স্থিতিশীল অবস্থায় চলে যায়। D5 যদি গঠন করে ফেলে, সে স্থিতিশীল অবস্থায় চলে যায়। এবার দেখো P6 গঠন করলে তো ভাঙবেই না, এ অনেক স্থিতিশীল হয়ে যাবে, সর্বোচ্চ লেভেলে স্থিতিশীল হবে। D10 গঠন করলে এ তো আর ভাঙবেই না, সর্বোচ্চ লেভেলে স্থিতিশীল হবে। বাট নর্মাল অবস্থার থেকে P3 D5 অধিক স্থিতিশীল। বুঝতে পারছো? তাহলে এখানে এই যে 3 লাইন ব্যাখ্যা আছে, এই 3 লাইন ব্যাখ্যা একটু পড়বা, শব্দগুলো মাথায় রাখবা, তাহলে তুমি বুঝতে পারবা যে এটার ব্যাখ্যা তোমাকে কিভাবে লিখতে হবে। পরে আসো, পরে বলছে ক্যালসিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না যেয়ে 4s এ যায় কেন? তো এখানে আমাদের 3D এবং 4s এই দুইটাতে n+l এর রুল হিসাব করতে হবে। তো 3D তে ভালো করে খেয়াল করো, 3D এবং 4s এটা যদি n+l এর রুল খাটাও, এখানে আসবে 3 কত আসবে 2 মিলে আসবে হচ্ছে 5, এখানে আসবে হচ্ছে 4 + 0 মিলে আসবে 4। তাহলে হিসাব করলে n+l এর রুল অনুসারে 4s এর n+l এর মান কম হয়। আমরা জানি যেটার n+l এর মান কম সে কম শক্তি সম্পন্ন, ওখানে ইলেকট্রন আগে যাবে। তো এখানে কম শক্তি সম্পন্ন যেহেতু 4s, তাহলে 4s ইলেকট্রন আগে যায়। এই সিম্পল ব্যাখ্যাটা এখানে করছে, আগেই বলে আসছে, আরেকবার বলে দিলাম। ওকে, পরে আসো, পরে বলছে সালফেট 2- আয়নকে আমরা কিভাবে শনাক্তকরণ করব? খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যামূলক কোশ্চেন। সালফেট 2- আয়নকে ব্যাখ্যা মানে শনাক্ত করার জন্য আমরা বেরিয়াম নাইট্রেট ব্যবহার করি। তাহলে সালফেট 2- আয়নকে শনাক্তকরণ করতে আমরা বেরিয়াম নাইট্রেট বিকারক ব্যবহার করব। সালফেট 2- আয়নের সাথে বেরিয়াম নাইট্রেট বিকারক যোগ করলে বেরিয়াম সালফেটের অদক্ষেপ পড়ে। কি হয়? বেরিয়াম সালফেটের অদক্ষেপ পড়ে। এই বেরিয়াম সালফেটের যে অদক্ষেপ নিচে তলানি পড়লো, এর সাথে আমরা যদি HCl যোগ করি, এটা অদ্রবণীয় হয়। এটা কি হয়? অদ্রবণীয় হয়। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের কি বলতো সালফেট 2- আয়নই হবে। এখন এই যে অদক্ষেপ পড়ে, এই অদক্ষেপের বর্ণ হচ্ছে সাদা। এই অদক্ষেপের বর্ণ কি? অদক্ষেপের বর্ণ হচ্ছে সাদা। ওকে, ক্লিয়ার। পরে বলছে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত কথাটির অর্থ কি? তো প্রথমে তুমি কি করবা, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে এর KSP বের করবা, এর KSP বের করবা। KSP বের করে লাস্ট লাইনে এই 27s⁴ পাবা। তো তুমি লাস্ট লাইনে যে বলবা এই 27s⁴ আর এই ভ্যালুটা সমান এই, ম্যানুয়ালি যেভাবে আমরা কি দ্রাব্যতার গুণফল বের করি না, তুমি দ্রাব্যতা কি সেটা সংজ্ঞা লিখলা, অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা ধরে নিলা, নিয়ে শেষ পর্যন্ত দ্রাব্যতার গুণফল বের করলা, দিয়ে লাস্ট লাইনে যে বলে দিবা যে এটাই হচ্ছে আমার দ্রাব্যতার গুণফল। মানে ওই যে 27s⁴ ওইটা সাংখ্যিক মান হচ্ছে এটা, সংখ্যায় মান,
বুঝতে পারছো? আমি এই ধরনের জিনিসপত্রগুলো আসলে এভাবে টেকনিক্যালি ব্যাখ্যা করি। এরা যেমন এখানে একটা ব্যাখ্যামূলক লাইন লিখছে, এই লাইনটা তুমি জীবনেও মুখস্থ করে মনে রাখতে পারবা না, আমি পরীক্ষা হলে লিখে আসতে পারবো না। সো আমি এই জন্য এটা কখনো লেখার চেষ্টা করি না, আমি টেকনিক্যালি করার চেষ্টা করি যে আমি এই জিনিসটাকে প্রথমে ব্যাখ্যা করব, করে একটা পর্যায় পর্যন্ত পৌঁছাবো, বেসিক্যালি যেটা আমার ক্যালকুলেশন, সেটার সাথে আমি লাস্টে যে বলে দিব এইটা পাচ্ছি। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবারে বলছে দেখো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি মেনে চলে। ব্যাখ্যা করো। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি মেনে চলে। তো পলির বর্জন নীতির মান কি? পলি একটু আগে এটা দেখাইছি এবং উদাহরণ দিতে বলছিলাম হিলিয়াম। পলির বর্জন নীতি মানে একটি পরমাণুতে 4টি কোয়ান্টাম সংখ্যার মান সবসময় ভিন্ন ভিন্ন হবে। পরে তুমি হিলিয়াম নিবা, হিলিয়ামের ক্ষেত্রে প্রথম কোয়ান্টাম সংখ্যার মান বের করবা, দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যার মান বের করবা, দুইটা ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন হলে বলবা যে হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে সে পলির বর্জন নীতি মেনে চলে। দেখা আসছে একটু আগে, এটা জাস্ট আলাদা করে একটা কোশ্চেনে দিয়ে দিছে। পরে বলছে দেখো, 4d এবং 4f কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 4d এবং 4f। তো আমরা এখানে ওই সেম নিয়ম, প্রথমে 4d তারপরে 4f নিব, এখানেও n+l এর রুল খাটাবো, n+l এর রুল খাটাবো, খাটায় দেখবো যে 4d তে ইলেকট্রন আগে প্রবেশ করে, কারণ n+l এর মান 4d তে কম। সেম জিনিস। পরে আসো, পরে বলছে রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি 4d তে না গিয়ে 5s এ যায় কেন? তোমার 37তম ইলেকট্রনে যাওয়া লাগবে না, তুমি এখানে পাচ্ছ হচ্ছে 4d, আরেকটা পাচ্ছ 5s, এখানেও n+l অ্যাপ্লাই করো, এখানেও n+l অ্যাপ্লাই করো। লেখার সময় এভাবেই লিখবা, লিখে দেখবা যে এটার চেয়ে এটার মান কম হয়, এটার চেয়ে এটার মান কম হলে ইলেকট্রন এটাতে আগে প্রবেশ করবে। এটা যে যদি এটার মান কম হয় তাহলে কি হবে? ইলেকট্রন ডেফিনেটলি এটাতে আগে প্রবেশ করবে, তাই না? তাহলে ওই সেম ব্যাখ্যা, রুবিডিয়াম 37 তোমার যাওয়া লাগছে না, তুমি n+l এর নিয়ম অনুসারে এটা ব্যাখ্যা করে ফেলতে পারছো। ওকে, পরে আসো, পরে বলছে শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহৃত হয় কেন? শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহৃত হয় কেন? তো দেখো, শিখা পরীক্ষার ক্ষেত্রে আমরা ধাতব লবণ ব্যবহার করি, তাই না? ধাতব লবণ। তো ধাতব লবণ কি ধরনের লবণ আছে? ধাতব লবণের ক্ষেত্রে ধাতব ক্লোরাইড লবণ আছে, ধাতব সালফেট লবণ আছে, ধাতব নাইট্রেট লবণ আছে, এগুলো সব ধাতব লবণ। তো এই ধাতব লবণগুলোর ভিতরে ধাতব ক্লোরাইড যে লবণ আছে এ অধিক উদ্দায়ী। অধিক উদ্দায়ী মানে কি? এ সহজেই উড়ে যায়, সহজেই উড়ে যায়, বাষ্পায়িত হয়ে যায়। তো অধিক উদ্দায়ী হওয়ার কারণে আমরা কি করি, যে কোনো একটা ধাতব লবণ নিই, ধাতব লবণ নিই, যেমন ধরো এম সালফেট নিলাম, এর সাথে যখন আমরা HCl গুণ করব বা HCl দিয়ে বিক্রিয়া করাবো, এইটাকে পরস্পর রিপ্লেস করে দেখো হাইড্রোজেন সালফেট এবং এম ক্লোরাইড তৈরি হবে। এই এম ক্লোরাইড তৈরি হলে এ এখন ধাতব ক্লোরাইড লবণ হয়ে গেছে। এখন এই ধাতব ক্লোরাইড লবণকে তুমি কি করবা? হিট দিবা। হিট দিলে এর বহিস্থ কক্ষপথের ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে আবার শক্তি শোষণ করে বা শক্তি বিকিরণ করবে, আবার আগের জায়গায় ফিরে আসবে। আগের জায়গায় ফিরে আসলে তখন এই বর্ণালী দেখাবে বা কালার দেখাবে বা বিকিরণ করবে। বুঝতে পারছো? তাহলে এখানে মেইন কথাটাই হচ্ছে, মেইন কথা যেটার উপর ডিপেন্ড করে আছে সেটা হচ্ছে শিখা পরীক্ষা দিয়ে আমরা HCl যখন ব্যবহার করি তখন সে ধাতব ক্লোরাইড লবণে পরিণত করে, আর ক্লোরাইড লবণ অন্যান্য লবণের তুলনায় অধিক উদ্দায়ী, ফলে আমাদের শিখা পরীক্ষায় ক্লোরাইড লবণটি সহজে ক্লোরিন গ্যাস সৃষ্টি করে। ঠিক আছে, এই অংশগুলা আমরা একটু মুখস্থ করব, মনে রাখবো। আশা করি ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। একটা ফোন আসতেছে, ফোনটা ধরা উচিত, বাট ক্লাসটা শেষ করে আমাদের ধরতে হবে। ওকে, তো আসো, পরে বলছি কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায় কেন? তো আমরা এটা তো জানি, কপারের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, খেয়াল করো, কপারের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন আমাদের 3d তে 9টা আর 4s এ একটা ইলেকট্রন যাওয়া, 2টা ইলেকট্রন যাওয়ার কথা। বাট আমরা জানি 3d সুস্থিত অবস্থায় থাকতে চাই, সুস্থিত অবস্থায় থাকতে চাও মানে 3d তে 10 আর 4s এ একটা যাবে। এটাই তো কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। এটার মেইন ব্যাখ্যাটা হচ্ছে 3d9 হচ্ছে অস্থিতিশীল, এইটাকে 3d10 এ যদি আমরা রূপান্তর করি, অর্ধপূর্ণ বা পূর্ণ বানাই, তখন সে অধিক স্থিতিশীল। এই অর্ধপূর্ণ বা পূর্ণ কথাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, সো এইটা আমরা মাথায় রাখবো, মাথায় রেখে আগাবো। ওকে, লাস্টে দেখো বলছে কোবাল্ট আয়রন 2+ এবং কোবাল্ট 3+ পরস্পরের আইসো ইলেকট্রনিক। ব্যাখ্যা করো।
প্রথমে তুমি আইসো ইলেকট্রনিক কথাটাকে ব্যাখ্যা করবা, লিখবা আইসো ইলেকট্রনিক কথাটার, আইসো কথাটির মানে হচ্ছে সমান, ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন, আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। এরপরে তুমি বলবা আয়রন 2 প্লাসে আমাদের 26টা ইলেকট্রন আছে, দুইটা ছেড়ে দিলে আমাদের ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে 24টা। কোবাল্ট 3 প্লাসে আমাদের 27টা ইলেকট্রন আছে, তিনটা ছেড়ে দিলে আমাদের ইলেকট্রন থাকে হচ্ছে 24টা, এখানেও 24, এখানেও 24। ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিবা, দিয়ে বলবা যেহেতু আয়রন 2 প্লাস আর কোবাল্ট 3 প্লাসে আমাদের ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। ইলেকট্রন বিন্যাস না করেও বলতে পারো যে আমাদের আয়রন, এখানে আমাদের 26টা ইলেকট্রন আছে, যখনই আয়রন 2 প্লাস হবে তখন 26 থেকে 2টা ইলেকট্রন চলে যাবে। কোবাল্ট এখানে আমাদের 27 ইলেকট্রন আছে, যখনই কোবাল্ট 3 প্লাস হবে 3টা ইলেকট্রন চলে যাবে, তখন এখানেও 24, এখানেও 24। সো এইভাবে সুন্দর করে লিখে ব্যাখ্যা করবা। ওকে, লাস্টে বলছে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না যেয়ে 4s এ যায় কেন, আগেই দেখাইছি n+l এর রুল, এটা দিয়ে ব্যাখ্যা করবা। ওকে, পরে আর বলছে না, এই পর্যন্তই আমাদের শেষ। সো আশা করি টোটাল ক্লাসটা তুমি একদম ঠিকঠাকভাবে বুঝতে পারছো, তোমার টোটাল ক্লাসটা ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর মতো তুমি গোছাই নিতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানায়, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানায় আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।